তো সবাইকে শুভেচ্ছা আজকের ক্লাসে। আজকে আমরা 25 ব্যাচের জন্য এইচএসসি 25 ব্যাচের জন্য ফিজিক্সের সাইকেল 1-এর প্রথম ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সবাই আমার সাউন্ডটা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা দেখো, বলো সাউন্ড ক্লিয়ার কিনা বলো। ওকে, ক্লিয়ার। যাদের নেটের সমস্যা হচ্ছে বা দেখতে পাচ্ছ না ঠিকঠাক মতো, তারা একটু নেট ঠিকঠাকভাবে ফ্রেশ করো, অথবা ওয়েবসাইটে যদি সমস্যা হয় তাহলে ফেসবুকে চলে যাও, ফেসবুকে সমস্যা হলে সাইটে চলে আসো। ঠিক আছে, আমাদের এখান থেকে নেট কানেকশন খুবই ভালো আছে। ঠিক আছে, আশা করি কোনো সমস্যা নাই। সাউন্ড ক্লিয়ার না ভাইয়া? সাউন্ড ক্লিয়ার? তুমি আরেকবার ফোনটা রিস্টার্ট করো দরকারে। ওকে, তাহলে আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা 25 ব্যাচের জন্য এইচএসসি 25 ব্যাচের জন্য ফিজিক্সের সাইকেল 1-এর প্রথম ক্লাসটা করব। তো আমরা এই সাইকেল 1-এ আমরা 3টা চ্যাপ্টার পড়ব। প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার এবং তৃতীয় চ্যাপ্টার। তোমাদের আগের ব্যাচে অর্থাৎ 24-এর ব্যাচে তৃতীয় চ্যাপ্টারটা শর্ট কোর্সের মধ্যে ছিল না। তোমাদের আগের যে ব্যাচটা, সেই ব্যাচটা হচ্ছে শর্ট কোর্সে পরীক্ষা দিবে। তো ওদের গতিবিদ্যা অধ্যায়টা, তৃতীয় অধ্যায়টা ছিল না, কিন্তু তোমাদের আশা করি তৃতীয় অধ্যায়টা থাকবে এবং তোমাদের শর্ট কোর্স দেওয়ার সম্ভাবনা একেবারে জিরোর কাছাকাছি। তার মানে তোমাদের থেকে হয়তো প্রথম ফুল কোর্সটা আবার নতুন করে শুরু হচ্ছে। তাহলে আমরা সাউন্ডটা ক্লিয়ার না? সাউন্ডে প্রবলেম কেন? সাউন্ডে প্রবলেম হবে কেন? সাউন্ড ওকে। ফেসবুকে যারা আছো তারা বলো তো সাউন্ডটা কি অবস্থা? সাউন্ড ওকে? ওকে, সব ঠিক আছে। ওয়েবসাইটে প্রবলেম আছে সাউন্ডে, সাউন্ডে প্রবলেম হচ্ছে। আপনার গলার অবস্থা এমন কেন? আমার গলার অবস্থা তো এমনই থাকে। ওয়েব অ্যাপে সাউন্ড ক্লিয়ার না? এবার আশা করি ক্লিয়ার হবে, দেখো তো। এবার আশা করি ক্লিয়ার হবে। হ্যাঁ, এবার ক্লিয়ার আছে, গুড। ওকে ওকে, তাহলে চলো। তাহলে আমরা কি বলছিলাম যে আমাদের এই কোর্স থেকে, অর্থাৎ এই যে তোমাদের ব্যাচ থেকে ফুল সিলেবাসে পরীক্ষা হবে। তা আমরা সাইকেল 1-এ প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার এবং তৃতীয় চ্যাপ্টার, এই 3টা চ্যাপ্টার করব। তো প্রথম চ্যাপ্টারটা খুবই সহজ, ছোট্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারে মানে তেমন পড়ার কিছু নাই। মূলত আসলে পড়া শুরু হবে আমাদের দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ ভেক্টর থেকে আমাদের পড়া শুরু হবে। তারপরও প্রথম চ্যাপ্টারটাকে একেবারেই অবহেলা করা যাবে না, কারণ যারা ভালো স্টুডেন্ট তারা কোনো চ্যাপ্টারই বাদ দেয় না, তারা সব চ্যাপ্টার পড়ে এবং একেবারে খুঁটে বেছে পড়ে। এই চ্যাপ্টারটাকে বাদ দেওয়া যাবে না। এই চ্যাপ্টারে অ্যাডমিশন থেকে কোশ্চেন আসে, ইভেন তোমাদের বোর্ড পরীক্ষায়ও এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে। 1 মার্কের প্রশ্ন, 2 মার্কের প্রশ্ন, অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন এবং এমসিকিউ এর তো কথাই নাই। এই অধ্যায় থেকে প্রচুর এমসিকিউ প্রশ্ন আসে। তো এই অধ্যায়ে শেখার জানার অনেক টপিকে আছে। আমরা যতই এই অধ্যায়টাকে বাদ দিয়ে পড়ি বা এই অধ্যায়টাকে অবহেলা করি, তো আমাদের এটা করা উচিত না। আমরা এই অধ্যায়টা পড়বো। দেখো, এই অধ্যায়ে অনেক টপিক আছে যেগুলো আসলে বুঝে বুঝে পড়তে হবে। তোমাদের 9-10-এর সাথে এই অধ্যায়ের একটু মিল আছে কি? 9-10-এ তোমরা এই নামেই একটা চ্যাপ্টার পড়ছিলাম। প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে
ভৌত জগৎ ও পরিমাপ। তো তোমরা 9-10-এ পরিমাপ নামে একটা চ্যাপ্টার পড়ছিলাম। তো পরিমাপের এই চ্যাপ্টারে তোমরা হচ্ছে বিভিন্ন রাশির মাত্রা, একক, তারপরে বিভিন্ন পরিমাপ সংক্রান্ত আলোচনা তোমরা করো। বিভিন্ন যন্ত্রের দিয়ে কিভাবে পরিমাপ করা হয়, বিশেষ করে স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গজ, এর লঘিষ্ঠ গণন, এর পরিমাপের ত্রুটি, এইগুলা নিয়ে আলোচনা করো। তো এই অধ্যায়ে ওইগুলাই আলোচনা করা আছে, বাট একটু ডিটেলস। আমরা এই অধ্যায়টাকে একটু ডিটেলসে আলোচনা করব, যেটা তোমরা 9-10-এ পড়ে আসছো তার চেয়ে আমরা আরও অনেক অ্যাডভান্স লেভেলের জিনিসপাতি এই অধ্যায়ে শিখব। কি কথা কি বুঝছো? তো আমরা ফিজিক্স ফার্স্ট পার্টে টোটাল চ্যাপ্টার পড়বো 10টা। আমরা ফিজিক্স ফার্স্ট পার্টে টোটাল চ্যাপ্টার পড়বো 10টা। তো এই 10টা চ্যাপ্টারের মধ্যে প্রথম সহজ ছোট এবং চ্যাপ্টার মানে ছোট চ্যাপ্টার ভৌত জগৎ ও পরিমাপ। তো চলো আমরা পড়ার টপিক শুরু করে দিই। তোমাদের অপার ভাইয়া তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস নিয়ে নিছে, অর্থাৎ তোমরা কিভাবে শুরু করবা, কিভাবে পড়াশোনা করবা, তোমরা সামনে একটা লক্ষ্য রেখে কিভাবে আগাবা, ঠিক আছে? তো তার দিক নির্দেশনা তোমাদের অপার ভাই অলরেডি সুন্দর করে গুছায়ে বলে দিছে, এবং অনেকটা মনে করো যে সুন্দর করে ধাপে ধাপে গাইডলাইন সেশনের মতো করে আজকে ওরিয়েন্টেশন ক্লাসটা নিয়েছে। আমিও দেখেছি ওরিয়েন্টেশন ক্লাসটা। তো আশা করি তোমরা ব্যাপারগুলো বুঝতে পারছো যে তোমাদের সামনে কত বড় একটা সিলেবাস ওয়েট করতেছে এবং সেই সিলেবাসটা কেমনভাবে শেষ করতে হবে এটা তোমরা বুঝতে পারতেছো। একটা জিনিস তোমাদের একটু আমি বলি, সেটা হচ্ছে এখন প্রতিযোগিতা অনেক বেশি, এখন কন্টেন্ট অনেক বেশি, এবং কন্টেন্ট রিচ করা স্টুডেন্টদের জন্য খুব সহজ। দেখো অনলাইনে তুমি যে প্রান্তেই থাকো না কেন, বাংলাদেশের তুমি যে প্রান্তেই থাকো না কেন, তোমার যদি একটা স্মার্টফোন থাকে এবং তোমার যদি প্রপার একটা নেট কানেকশন থাকে, নেট কানেকশন প্রপার না থাকলেও হবে, কারণ তুমি পরে যদি তোমার নেট থাকে তাহলে তুমি পরবর্তীতে তুমি ক্লাস দেখেও নিতে পারবা। মানে মূল কথা হচ্ছে কি, তোমার নেট অ্যাক্সেস এবং যদি একটা স্মার্টফোন থাকে তাহলে তুমি বাংলাদেশের যে প্রান্তেই থাকো না কেন, মানে একটা দ্বীপে বসেও তুমি একটা বুয়েটের জন্য বা মেডিকেলের জন্য একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি তুমি নিতে পারো। সেই জিনিসটা এখন সম্ভব, কিন্তু যেটা এই 3-4 বছর আগে এটা সম্ভব ছিল না, ঠিক আছে? যেটা করোনার আগে, করোনা বা কোভিড সংক্রমণের যে আগের যে ব্যাচগুলা, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা চিন্তাও করা যাইত না। ধরো তুমি ভালো একটা জায়গায় পড়তে চাও, তুমি বুয়েটে পড়তে চাও, তুমি মেডিকেলে পড়তে চাও, ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, তাহলে তোমার প্রিপারেশন নেওয়ার জন্য কোনো একটা বিভাগীয় শহরে আসতে হইতো, এবং বিভাগীয় শহরে এসে ভালো ভালো অফলাইনে টিচারদের কাছে পড়তে হইতো, বা বিভিন্ন কোচিংয়ে তোমাকে অ্যাডমিট হইতে হইতো। তো তারপরে তোমার একটা প্রিপারেশন নিতে হইতো, কিন্তু সেই দুনিয়াটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু বাসায় বসে আরও সহজে জাস্ট অনলাইনে পড়েও কিন্তু খুব ভালো প্রিপারেশান নেওয়া যায়। এবং তোমরা দেখবা তোমাদের যে সিনিয়র ভাইরা আছে, তো তাদেরকে যদি তোমরা জিজ্ঞেস করো যে প্রিপারেশনটা কিভাবে নিতে হয়, তারা কিন্তু ঠিকঠাকভাবে তোমাকে একটা প্রপার গাইডলাইন দিতে পারবে যে অনলাইনে এখন পড়াটা কত স্মুথ এবং কত ভালো হয় আর কি। অফলাইনের তুলনায় অনলাইনেও কিন্তু এখন পড়াশোনা, অফলাইন ঠিক আছে, অফলাইন অবশ্যই ভালো, অফলাইনে টিচারের সামনে বসে পড়াটা ভালো, কিন্তু যে যে জিনিসটা আগে ছিল না, যে অ্যাক্সেসটা তোমাদের আগে ছিল না, সেই অ্যাক্সেস, সেই হাই কোয়ালিটি কন্টেন্ট তোমরা এখন বাসায় বসে অনলাইনে তোমরা পাচ্ছ। তো এই কারণে প্রতিযোগিতা ক্ষেত্রটা অনেক বড় হয়ে গেছে, এবং এই প্রতিযোগিতার মধ্যে তোমাদের টিকে থাকতে গেলে এখন থেকেই খুব ভালো করে পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নাই। তুমি পরিশ্রম করবা না, তুমি অলসতা করবা, তুমি পড়াতে ঢিলামি করবা, তুমি পড়া জমায় রাখবা, তাহলে কিন্তু তোমার পজিশনও খুঁজে পাওয়া যাবে না, ঠিক আছে? বুয়েটের রেজাল্ট দিবে, মেডিকেলের রেজাল্ট দিবে, দেখবা তোমার পজিশন নাই। তাহলে পজিশনটাকে যদি আগায় নিয়ে আসতে হয়, একটা কাঙ্ক্ষিত সাবজেক্ট বা একটা কাঙ্ক্ষিত মেডিকেলের মধ্যে যদি তোমার চান্স পাইতে হয়, তাহলে তার জন্য পরিশ্রম করতে হবে, এবং আজকে থেকে এখন থেকে পরিশ্রম করতে হবে, এর কোনো বিকল্প নাই। কি কথা কি বুঝতে পারছো? বলো, কথা কি বুঝতে পারছো কিনা? তো চলো আমরা আজকের পড়া শুরু করে দিই। তাহলে আজকে আমরা ভৌত জগত পরিমাপের প্রথম ক্লাসটা করব। তাহলে লেকচার 1, এই অধ্যায়ে প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে রাশি। ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য সেইগুলো হচ্ছে রাশি। আমরা যা কিছু পরিমাপ করতে পারি সেইগুলো হচ্ছে রাশি। কি ক্লিয়ার? সাউন্ড আবারও বাজে আসছে, কি বলো? সাউন্ড ওয়েব অ্যাপে কি সাউন্ড ক্লিয়ার না?
তুমি আমাকে একটু ইনফর্ম করে দাও। ওকে, তাহলে চলো, ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় সেইগুলাকে বলা হয় রাশি। যা কিছু পরিমাপযোগ্য তাকে বলা হয় রাশি। যেমন এই কলমটার আমি কি কি পরিমাপ করতে পারি? এই কলমটার দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, দৈর্ঘ্য একটা রাশি। এই কলমটার আমি ভর পরিমাপ করতে পারি, ভর এটা একটা রাশি। ভৌত জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি সেইটা হচ্ছে রাশি। তো তার আগে আরেকটা কথা বলি, জগৎ হচ্ছে দুই প্রকার। জগৎ সেটা হচ্ছে দুই প্রকার, এক ভৌত জগৎ বা বাস্তব জগৎ, আর একটা হচ্ছে মনোজগৎ বা কল্পনার জগৎ। এই যে তুমি যে জগতে বসে চিন্তা ভাবনা করো, তুমি যে জগতে বসে কল্পনা করো, ভাবো, এইটা হচ্ছে মনোজগৎ। আর তুমি যে জগতে বসে ধরো এই কলমটা দিয়ে লেখো, তুমি এই যে আমার লেকচার শুনতেছো, আমার কথা শুনতেছো, তুমি আমাকে দেখতেছো, তুমি তোমার বই পড়তেছো, এটা যে জগতের ঘটনাটা সেটা হচ্ছে বাস্তব বা ভৌত জগৎ। এবার এই ভৌত জগতে আমরা যা কিছু পরিমাপ করি, কল্পনায় না, মনোজগতে না, ভৌত জগতে, বাস্তব জগতে আমরা যে জিনিসগুলো পরিমাপ করতে পারি তাদেরকে বলা হয় রাশি। যেমন এই কলমের ভর পরিমাপ করতে পারি, এই কলমের দৈর্ঘ্যটা পরিমাপ করতে পারি। তাহলে ভর, দৈর্ঘ্য এইগুলা হচ্ছে এক একটা রাশি, বুঝছো? আমি ঘড়িতে সময় পরিমাপ করতে পারি, তাহলে সময় রাশি। এই রুমের টেম্পারেচার আমি পরিমাপ করতে পারি, টেম্পারেচার একটা রাশি। তাহলে রাশি কি জিনিস বোঝা গেছে? ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় সেইগুলাই হচ্ছে রাশি। এবার রাশিগুলোকে দুই ভাগে আমরা ভাগ করতে পারি, রাশিগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। এক মৌলিক রাশি, মৌলিক রাশি বা ফান্ডামেন্টাল রাশি। আর একটা হচ্ছে যৌগিক বা লব্ধ রাশি, যৌগিক বা লব্ধ রাশি। ঠিক আছে, আমার সাথে সাথে কিন্তু নোট করে ফেলতে হবে, বুঝছো? আমরা কিন্তু অনেক কিছু পড়ে ফেলবো, তো সাথে সাথে নোট করে ফেলতে হবে। মৌলিক রাশি কাকে বলে? যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, সেই সকল রাশিকে বলা হয় হচ্ছে মৌলিক রাশি। যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, ওকে, যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না তাদেরকে বলা হয় মৌলিক রাশি। তাহলে যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না সেই সকল রাশিগুলোকে আমরা বলি মৌলিক রাশি। আর যে সকল রাশি মৌলিক রাশিগুলোর উপর ডিপেন্ডেন্ট, যে সকল রাশি মৌলিক রাশিগুলোর উপর নির্ভর করে, রাশিগুলোর উপর নির্ভর করে সেই সকল রাশিকে বলা হয় যৌগিক বা লব্ধ রাশি। অর্থাৎ যৌগিক বা লব্ধ রাশি এগুলো আমরা মৌলিক রাশিগুলোর মাধ্যমে লাভ করি। হিসাব নিকাশ করতে গেলে মৌলিক রাশিগুলোর মাধ্যমে হিসাব নিকাশ করতে হয়। দেখো আসো উদাহরণ, যেমন আমি ভর পরিমাপ করবো, এই যে কলমটার ভর পরিমাপ করব, তো ভর এটা অন্য কোনো রাশির উপর নির্ভর করবে না। এই কলমটার ভর এটা অন্য কোনো রাশির উপর নির্ভর করে না। ঘড়িতে সময় এটা অন্য কোনো রাশির উপর নির্ভর করে না। এগুলো হচ্ছে মৌলিক রাশি। কিন্তু আমি মনে করো বেগ বের করব, বেগের পরিচয় কি, বেগের সংজ্ঞা কি? আমরা পড়ছি, 9 10-এ পড়ে আসছি। নির্দিষ্ট দিকে কোনো বস্তুর সরণের পরিবর্তনের হারকে বলা হয় বেগ। তাহলে বেগ এটাকে আমরা ভি দিয়ে লিখি, ভি ইকুয়াল টু এস ডিভাইডেড বাই টি। এস সরণ, লেন্থ এটা মৌলিক রাশি। টি সময়, মৌলিক রাশি। তাহলে বেগ একটা যৌগিক রাশি যেটা নির্ভর করতেছে সরণ এবং সময়ের উপর, অর্থাৎ দুইটা মৌলিক রাশির উপর। তাহলে দুইটা মৌলিক রাশি থেকে এটাকে লাভ করা যায়, এই কারণে এটা হচ্ছে যৌগিক রাশি। তো এরকম অনেক রাশি আছে, বেগ, তারপর বল এফ ইকুয়াল টু এম এ। তাহলে এফ ইকুয়াল টু এম এ, এম ভর এবং ত্বরণ দুটো রাশির উপর নির্ভর করে। তার মধ্যে ত্বরণও আবার যৌগিক রাশি। ত্বরণ কি? ত্বরণ হচ্ছে বেগ বনাম সময়। তাহলে এই যে বল, তারপরে বেগ, ত্বরণ, এগুলা সবই হচ্ছে যৌগিক রাশি, কারণ এগুলো নির্ণয় করতে গেলে অন্য রাশির সাহায্য লাগে, মৌলিক রাশির সাহায্য লাগে।
এবার আসো, রাশি মোটামুটি চিনলাম, রাশির প্রকারভেদ চিনলাম। রাশিকে কিন্তু আরও অন্যান্য সেন্সে আরও অনেক ভাগে ভাগ করা যায়। যেমন রাশির মান এবং দিক, এই যে দুইটা প্রপার্টিজ আছে। কোনো কোনো রাশি প্রকাশ করার জন্য শুধু মানই যথেষ্ট, দিকের দরকার নেই। সেগুলোকে বলা হয় স্কেলার রাশি, বা বাংলায় বললে অদিক রাশি। আর যে সকল রাশিকে পুরোপুরি সুন্দর রূপে প্রকাশ করার জন্য মান যথেষ্ট নয়, মানের পাশাপাশি দিকও লাগে, সেগুলোকে বলা হয় ভেক্টর রাশি। তো আমরা এই ব্যাপারটা নিয়ে এই অধ্যায়ে ঘাটাঘাটি করব না। স্কেলার রাশি, ভেক্টর রাশি নিয়ে এই অধ্যায়ে বেশি ঘাটাঘাটি করব না, কারণ এর জন্য পরবর্তীতে আরেকটা অধ্যায় আছে, মূল অধ্যায়, আমাদের ফিজিক্সের ফার্স্ট পার্টের ভিত্তি চ্যাপ্টার ভেক্টর, দ্বিতীয় অধ্যায়। তো দ্বিতীয় অধ্যায়ে এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তো এই কারণে আপাতত আমরা রাশি বলতে স্কেলার বা মৌলিক মানে ভেক্টর রাশি, এটাকে আমরা এখানে সামনে আনতেছি না। তাহলে আপাতত আমরা এই দুইটার কথাই বলবো। এইবার আসো মোস্ট ইম্পর্টেন্ট টপিক, পরবর্তী টপিক, সেটা হচ্ছে মাত্রা বা ডাইমেনশন। মাত্রা বা ডাইমেনশন। মাত্রা বা ডাইমেনশন, মাত্রা বা ডাইমেনশন কাকে বলে? কোন ভৌত রাশিতে উপস্থিত, কোন ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে, সূচক মানে পাওয়ার, ঘাত, তাহলে কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে উক্ত রাশিটির মাত্রা বলে। মাত্রা ডাইমেনশন, এটা তোমরা 9-10-এ পড়ে আসছো, কিন্তু খুবই মানে হালকার উপর ঝাপসা, তেমন বিস্তারিত পড়ো নাই। তা আমরা খুব বিস্তারিতভাবে এই জিনিসগুলো জানবো। মাত্রা কি, মাত্রা কিভাবে, মাত্রা সমীকরণ কিভাবে লেখে, কিভাবে আমরা মাত্রা সমীকরণের সাহায্যে কোনো সূত্রের সঠিকতা যাচাই করতে পারি, মানে এই অধ্যায়ের যাবতীয় কাজ বলতে পারো মানে মাত্রা নিয়ে। তো এই মাত্রা ব্যাপারটাকে আমরা খুব ভালো করে বুঝবো। বিভিন্ন রাশির মাত্রা অনেক সময় এমসিকিউতে আসে, আমরা বোকার মতো সেইগুলা মুখস্থ করে নিই। আমরা সেগুলো মুখস্থ করব না, আমরা মুখস্থ না করে নিয়ম বুঝে বুঝে মাত্রাটা লেখা শিখব, যে কিভাবে দেখি মাত্রা লেখা যায়। তাহলে মাত্রার সংজ্ঞাটা কি বললাম, যে কোনো মৌলিক, কোনো যৌগিক বা লব্ধ রাশি বা কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে মাত্রা বলে। সূচক মানে ঘাত, ঘাতটাকে মাত্রা বলে। যেমন তোমাকে আগে একটা উদাহরণ দেখাই, তারপর আমরা সংজ্ঞাটা লিখবো। আগে একটু একটা উদাহরণ দেখো, কেউ লিখবা না আগে। ধরো আমি বললাম বেগ, তাহলে বেগ হচ্ছে ভি, ভি ইকুয়াল টু এস ডিভাইডেড বাই টি। দেখো বেগ একটা লব্ধ রাশি, এই রাশিটা সরণের উপর নির্ভরশীল, সময়ের উপর নির্ভরশীল। যেখানে সরণ এটা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে একটা মৌলিক রাশি। সময় টি, এটা একটা মৌলিক রাশি, এটা অন্য কোনো রাশির উপর নির্ভর করে না। তাহলে সরণ এটাকে প্রকাশ করা হয় লেন্থ দিয়ে, এল। সময় ক্যাপিটাল লেটার টি দিয়ে প্রকাশ করা হয়, মাত্রা, টি, ডাইমেনশন। তাহলে এল এবং টি, বেগ, সরণ এবং সময়, এই দুইটা মৌলিক রাশির উপর নির্ভরশীল। তাহলে কি হলো, এস দূরত্ব, দৈর্ঘ্য, লেন্থ, এল দিয়ে লিখলাম, আর টি টাইম, ক্যাপিটাল লেটার টি দিয়ে লিখলাম। এবার দেখো এইটাকে এভাবে লেখা যায় কিনা, এল টি টু দি পাওয়ার -1, এরকম উপর নিচ থাকা যাবে না, উপরে এনে লিখতে হবে। লিখলাম, উপরে এনে লিখলাম। তাহলে এল এর পাওয়ার কত, দেখো এল এর কিছু নেই মানে কত আছে, 1। টি এর পাওয়ার কিছু নেই না, আছে, কত আছে, -1। তোমার মনে হতে পারে ভাই টি এর পাওয়ার তো এখানে 1, টি এর পাওয়ার নিচে 1, কিন্তু সবগুলোকে উপরে নিয়ে আসো, উপরে নিয়ে আসলে টি এর পাওয়ার কত, -1। তাহলে এই যে 1 এবং -1, দেখো 1 এবং -1, এটাই হচ্ছে এই ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচক। যেমন দৈর্ঘ্য বা লেন্থের সূচক হচ্ছে 1 + 1, এবং সময়ের সূচক হচ্ছে -1। সময়ের সূচকটা কি, -1। কথা কি বুঝছো? তাহলে এই সূচককেই বলা হচ্ছে মাত্রা। তাহলে মাত্রাটা হলো, তাহলে বেগের মাত্রাটা হলো এল টি টু দি পাওয়ার -1, এল টু দি পাওয়ার 1 এবং টি টু দি পাওয়ার -1। মাত্রা সমীকরণ লিখতে গেলে এরকম থার্ড ব্র্যাকেট ব্যবহার করা হয়। ঠিক আছে, এরকম থার্ড ব্র্যাকেট ব্যবহার করা হয়, এল টু দি পাওয়ার 1, টি টু দি পাওয়ার -1। এটাই হচ্ছে মাত্রা, এটাই হচ্ছে ডাইমেনশন। কার ডাইমেনশন? বেগের ডাইমেনশন। তাহলে এবার আসো আমরা একটু ডেফিনেশনটা লিখি। তাহলে ডেফিনেশনটা কি বলছিলাম, কোনো ভৌত রাশিতে উপস্থিত, কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে, মৌলিক রাশিগুলোর সূচককে মাত্রা বলে।
সূচককে মাত্রা বলে। এইটা হচ্ছে ডেফিনেশন। দেখো কোনো সংজ্ঞা কখনো মুখস্থ করবে না। আমি ফিজিক্সে কোনো সংজ্ঞা কোনো লাইন কখনো মুখস্থ করে না। যা চোখের সামনে ঘটনা দেখবা সেটা বুঝে বুঝে তুমি লিখে ফেলবা, সেটা বুঝে বুঝে নিজের মতো করে সুন্দর করে বাংলা ভাষায় লিখে ফেলবা। একটা কথা আমি সবসময় বলি, যে ভালো বাংলা পারে সে ভালো ফিজিক্স পারে। কারণ ফিজিক্স হচ্ছে বোঝার জিনিস, বুঝবা ভালো করে, এবার তারপরে নিজের মতো করে সুন্দর করে তুমি বাংলা ভাষায় মাতৃভাষায় লিখবা। তাহলে এর জন্য তুমি যদি তোমার যদি বাংলায় এক্সপ্রেস করার ক্ষমতা, বাংলায় প্রকাশ করার ক্ষমতাটা, লেখার ক্ষমতাটা খুব ভালো থাকে, তাহলে তুমি ভালো ফিজিক্স পারবা। সহজ কথা, বুঝছো? তাহলে ফিজিক্স যে ভালো মানে বাংলা যে ভালো পারে সে কিন্তু ভালো ফিজিক্স পারে। এবার আসো, দেখো এখানে একটা কথা বলা হয়েছে সূচককে মাত্রা বলে। কিন্তু দেখো মাত্রা যখন আমি লিখছি, বেগের মাত্রা যখন আমি লিখছি তখন এল টি টু দি পাওয়ার -1 এল টিও লিখছি। সূচককে মাত্রা বলে, তাহলে ঘাতই তো মাত্রা, তাহলে আমার এল তো লেখার দরকার নাই, টি তো লেখার দরকার নেই। তাহলে আমি শুধু এভাবে লিখবো 1 -1, এটাকেই সূচককেই মাত্রা বলে। ডেফিনেশনে কিন্তু তাই লিখছি, সূচককেই কি বলে? মাত্রা বলে। হ্যাঁ সত্যি কথা, সূচক কি হচ্ছে মাত্রার আত্মা। মাত্রা আসলে সূচককেই মাত্রা বলে, কথা ঠিক সত্যি। কিন্তু তুমি যদি এভাবে লেখো 1 এবং -1, বেগের মাত্রা 1 এবং -1, তখন লোকজন কিন্তু তোমার জিজ্ঞেস করবে যে এই যে 1 এটা কার সূচক? এটা স্মরণের সূচক, লেন্থের সূচক না টাইমের সূচক? জিজ্ঞেস করবে না? আবার এই যে -1 এটা কার সূচক? এটা টি এর সূচক, টাইমের সূচক, নাকি লেন্থ বা স্মরণ এস এর সূচক? এটা তোমাকে জিজ্ঞেস করবে। তাহলে তুমি যদি এভাবে শুধু সূচকই লিখে দাও তাহলে কি বোঝা যাবে কোনটা কার সূচক? এই যে কোনটা কার সূচক এটা লিখতে গেলে তোমার এল এবং টি ব্যবহার করা লাগবে। কি কথা কি বুঝছো? মানে এল এবং টি এটা ছাড়া তুমি সূচক কিভাবে লিখবা? দেখো সূচক তো কারো ঘাড়ে বসে, পাওয়ারে বসে, তো তুমি যদি কাউকে না দাও তাহলে মানে ঘাড়ে বসবে কিভাবে? এই কারণে টি দিব যাতে ঘাড়ে বসে -1, আর এল দিব যাতে ঘাড়ে বসে 1। মানে এই এল এবং টি এরা আসলে ঘাড় প্রোভাইড করতেছে, যে ঘাড়ে সূচকটা মানে পাওয়ারটা বসতে পারে। কথা কি বুঝলা? এই কারণে মাত্রা লিখতে গেলে কিন্তু এভাবে লিখতে হবে। মানে অনেকের মনে প্রশ্ন থাকে, ভাই সূচককে মাত্রা বলে, এটাই তো বলছেন, তাহলে এল আর টি কেন লিখতেছেন? সূচক লিখলেই তো সরাসরি হয়। কিন্তু সূচক কার সূচক সেটা তো বলতে হবে। তো মাত্রার আত্মাটা হচ্ছে এই যে সূচক, কিন্তু এই আত্মা তো বডি ছাড়া থাকতে পারে না, তাই না? আত্মা থাকতে গেলে তো বডি লাগবে, তাহলে সেই বডি প্রোভাইড করতেছে এল এবং টি। তাহলে এল এবং টি ছাড়া কিন্তু আমি সূচক লিখতে পারবো না, এল এবং টি এর ঘাড়েই সূচককে লিখতে হবে। কথা কি বুঝছো? ক্লিয়ার? তাহলে এই জিনিসটা মাথায় রাখবা। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, মাত্রার এখান থেকে মাত্রার আর একটা উপকারিতা বা গুরুত্ব আমরা এখান থেকে বুঝতে পারি, সেটা হচ্ছে মাত্রার সাহায্যে কোনো ভৌত রাশির না একক নির্ণয় করা যায়। কিভাবে? আমি তোমাকে বললাম, ধরো তুমি জানো না কোন রাশির মাত্রা, এটা তুমি জানো না, কিন্তু আমি তোমাকে বললাম একটা রাশির মাত্রা হচ্ছে এটা এল টি টু দি পাওয়ার -1। তাহলে তুমি তখন মাত্রা দেখে না ওই রাশিটার একক বের করতে পারবা। কিভাবে? এল, তো এল কি? এল হচ্ছে লেন্থ, দৈর্ঘ্য, দৈর্ঘ্যের এসআই একক, এসআই ইউনিট কি? মিটার। টি এটা হচ্ছে টাইম, তাহলে টাইম তার এসআই ইউনিট কি? সেকেন্ড। তারপরে তার পাওয়ার কত আছে? সূচক কত আছে? -1, তাহলে এস টু দি পাওয়ার -1। তাহলে কি হলো? মিটার পার সেকেন্ড। তাহলে দেখো একক বের করে ফেললাম, মাত্রা থেকে। রাশি জানার দরকার নেই, কোন রাশি জানতাম না, শুধু মাত্রাকেও আমাকে গিফট করছে, আমি সেই মাত্রা থেকে দেখো এককটা বের করে ফেলছি, তাই না? মাত্রা থেকে এককটা বের করে ফেলছি। তাহলে মাত্রার মাধ্যমে কোনো রাশির একক নির্ণয় করা যায়। মাত্রা সমীকরণের মাধ্যমে বা মাত্রার সংকেতের মাধ্যমে আমরা কোনো রাশির এককটাও বের করতে পারি। দেখো এটা এই যে বেগের একক বের করে ফেলছি, যে এককটা বের করে ফেলছি। তাহলে এইখান থেকে দেখো আর একটা কথা আমরা বলতে পারি, যে গাণিতিক সংকেতের মাধ্যমে আমরা কোনো ভৌত রাশির একক নির্ণয় করতে পারি তাকে মাত্রা বলে। কি, তাই না? যে গাণিতিক সংকেতের মাধ্যমে আমরা কোনো রাশির একক বের করতে পারি তাকেই মাত্রা বলে, তাকে উক্ত রাশির মাত্রা বলে। তাহলে এইটাও কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এখানে আমরা এই ডেফিনেশনটা একটু লিখে রাখি, যে গাণিতিক সংকেতের মাধ্যমে, যে গাণিতিক সংকেতের মাধ্যমে আমরা কোনো ভৌত রাশির একক নির্ণয় করতে পারি তাকে উক্ত রাশির মাত্রা বলে। একক নির্ণয় করতে পারি তাকে উক্ত রাশির
মাত্রা বলে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে মাত্রার আরেকটা ডেফিনেশন। কি ক্লিয়ার? বুঝে বুঝে দিলাম কিন্তু। ওকে, নেক্সট আসো, আমরা এবার এক এক করে অনেকগুলো রাশির মাত্রা বের করব। তো তার জন্য জানো, আমাদের মাত্র 7টা মৌলিক রাশির মাত্রা আর একক জানা লাগবে। এগুলা যদি জানি তাহলে আমরা ফিজিক্স ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলায় প্রায় 200-র কাছাকাছি রাশি পড়বো, তারও বেশি হয়তো। তো এই সকল রাশির মাত্রা একক আমরা নিজেরা বুঝে বুঝে নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তাহলে তার জন্য জাস্ট মাথায় রাখা লাগবে 7টা মৌলিক রাশির মাত্রা এবং একক। তাহলে মৌলিক রাশি কয়টা? 7টা। তাহলে সুন্দর করে একটু লিখি আমরা যে 7টি মৌলিক রাশির মাত্রা ও একক। 7টি মৌলিক রাশির মাত্রা ও একক। তাহলে দেখো, আমরা রাশির নাম লিখব, তারপরে তার প্রকাশ চিহ্ন লিখব যে কি দিয়ে প্রকাশ করা হয় তাকে, তারপরে আমরা তার মাত্রাটা লিখব এবং লাস্টে গিয়ে এককটা লিখব। তাহলে প্রথম মৌলিক রাশি একেবারে শুরুতে যেটা আসে সেটা হচ্ছে দৈর্ঘ্য। ঠিক আছে, দৈর্ঘ্য। দৈর্ঘ্যকে কিভাবে প্রকাশ করা হয়? দৈর্ঘ্যকে এস দিয়ে প্রকাশ করি, এল দিয়ে প্রকাশ করি, এক্স দিয়ে প্রকাশ করি, বি দিয়ে প্রকাশ করি, অনেক কিছু দিয়ে প্রকাশ করা হয়। মাত্রা, লেন্থ, ক্যাপিটাল লেটার এল। দৈর্ঘ্য লেন্থ, আর লেন্থের প্রথম লেটারটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে, তাহলে সেটা হবে মাত্রা, ডাইমেনশন। একক কি? একক হচ্ছে এসআই এককটাই আমরা লিখবো, সেটা হচ্ছে মিটার। আরও একক হইতে পারে সেন্টিমিটার, কিলোমিটার, ইঞ্চি, ফুট, এরকম অনেক একক হইতে পারে। এবার আসো দৈর্ঘ্য, তারপরে ভর। ভর প্রকাশ করা হয় ছোট এম দিয়ে বা বড় এম দিয়ে। মাত্রা হচ্ছে, দেখো ভর ম্যাস, তো এটার বড় এম। এবং একক কি? এসে একক কেজি, গ্রামও হইতে পারে। ঠিক আছে, এসে এককটা কেজি, একক আরও কিছু অনেক কিছু হইতে পারে, গ্রাম, পাউন্ড, ঠিক আছে, অনেক কিছু হইতে পারে। এবার আসো সময়। সময় প্রকাশ করা হয় ছোট হাতের টি দিয়ে, আবার বড় হাতের টি দিয়ে আমরা প্রকাশ করি, টাইম। তাহলে টাইম, TIME, টাইম, ক্যাপিটাল লেটার টি দিয়ে মাত্রাটা প্রকাশ করা হয়। একক কি? এসআই একক হচ্ছে সেকেন্ড, SEC দিয়েও সেকেন্ড লেখা হয়, আবার শুধু এস দিয়েও লেখা হয়। ওকে, এবার আসো তাপমাত্রা। তাপমাত্রা মানে টেম্পারেচার, এটা একটা মৌলিক একক। প্রকাশ করা হয় থেটা দিয়ে, প্রকাশ করা হয় ছোট হাতের টি দিয়ে, প্রকাশ করা হয় বড় হাতের টি দিয়ে। এবার মাত্রা কি? মাত্রা টেম্পারেচার। তাহলে প্রথম ক্যাপিটাল ইংরেজি লেটারটা কোনটা? ক্যাপিটাল লেটার টি। তাহলে টেম্পারেচার, মাত্রা কি? টি। এই যে এটা লিখলে একটু ঝামেলা হয়ে গেল। কেন ঝামেলা হলো? টি অলরেডি দখল করে নিয়েছে হচ্ছে সময়। সময় অলরেডি টিটাকে দখল করে নিয়েছে। এখন তুমি যদি টেম্পারেচারের জন্য টি লিখো তাহলে তো ঝামেলা হয়ে যাবে। ধরো আমি বললাম কোনো একটা রাশির মাত্রাতে টি আছে, ধরো কোনো একটা রাশির মাত্রাতে টি আছে। এবার যখন আমি বলবো যে কোনো একটা রাশির মাত্রা টি, তো তুমি তো তখন কনফিউজড হয়ে যাবে, এটা টেম্পারেচারের টি নাকি টাইমের টি। কনফিউজড হয়ে যাবে না? দুইটা মৌলিক রাশির প্রকাশ তো টি দিয়েই করা যায়। তাহলে মাত্রা যদি আমি টি দিয়েই প্রকাশ করি, এই কারণে এটাকে আমরা টি দিয়ে প্রকাশ করব না, এটাকে আমরা প্রকাশ করব হচ্ছে, এটার মাত্রাকে আমরা প্রকাশ করব হচ্ছে থেটা দিয়ে, অথবা থেটা দিয়েও লিখতে পারি, অথবা কেলভিন থেকে কে দিয়েও লিখতে পারি। কারণ এর এসআই যে এককটা সেটা হচ্ছে কেলভিন। অনেক সময় মাত্রা একক থেকেও আসে, যেমন এখানে একক থেকেও আসে। তাহলে থেটা দিয়ে লিখতে পারি, কোনো কোনো বইতে থেটা দিয়ে লিখছে, ভয় পাওয়ার কিছু নাই, থেটা দিয়েও লিখতে পারবো। আর কেলভিন ক্যাপিটাল লেটার কে দিয়েও লিখতে পারবো। একক কি? একক হচ্ছে কেলভিন, তারপরে ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট, এগুলো হচ্ছে একক। তড়িৎ প্রবাহ, এটা একটা মৌলিক রাশি। তড়িৎ প্রবাহকে আই দিয়ে প্রকাশ করা হয়। মাত্রা কি? মাত্রা হচ্ছে আই, মাত্রা হচ্ছে এ, দুটোই। আই দিয়েও লেখা যায়, এ দিয়েও লেখা যায়। ওই যে বললাম একক থেকে মাত্রা আসে, এখানে এটা আসছে অ্যাম্পিয়ার থেকে। তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, তো সেই অ্যাম্পিয়ার থেকে এটা আসছে। ঠিক ক্লিয়ার? এবার আসো দীপন তীব্রতা। দীপন তীব্রতা, দীপন তীব্রতা, লুমিনাস, IV দিয়ে ছোট্ট করে এটাকে প্রকাশ করা হয়। মাত্রা কি? মাত্রা হচ্ছে জে, মাত্রাটা জে, ক্যাপিটাল লেটার জে। একক হচ্ছে ক্যান্ডেলা, CD, এটা হচ্ছে একক। আর লাস্ট ওয়ান, সেটা হচ্ছে পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণ, বিশেষ করে এটা কেমিস্ট্রিতে বেশি ব্যবহার হয়।
পদার্থের পরিমাণ মোল সংখ্যা n দিয়ে প্রকাশ করা হয়, মোল সংখ্যা। তাহলে মোল এর মাত্রাটাকে, মাত্রা হচ্ছে MOL লিখলে মাত্রা, MOL লিখলে মাত্রা। আর আর যদি OLE এটা লিখি তাহলে সেটা হবে একক। কি বুঝছো? তাহলে এটা MOL মাত্রা আর MOLE এটা হচ্ছে একক। এই যে 7টা মৌলিক রাশি, এই 7টা মৌলিক রাশির মাত্রা এবং একক যদি তুমি মাথায় রাখতে পারো একটু কষ্ট করে, এই অলরেডি তোমাদের মাথা থাকে, তোমরা 9 10 পড়ে আসছো, তাহলে আর কোনো রাশির মাত্রা একক তোমার মুখস্থ করার কোনো দরকার নেই। আমরা সবই হিসাব নিকাশ করে বের করে নিতে পারবো। দেখবা অনেক বড় বড় মাত্রা চলে আসবে, দেখেই মানুষ ভয় পাবে, কিন্তু আমরা ভয় পাবো না, কারণ আমরা ওইগুলা মুখস্থ রাখবো না, বের করে নিব। সবচেয়ে নিচু স্তরের বলদ করা জানো যারা, বইয়ের একটা দেখবা যে বইয়ের প্রথম অধ্যায়ে একটা চার্ট করা আছে বিভিন্ন রাশি, প্রায় 70-80টার মতো রাশি, তার নাম, প্রকাশ, একক, মাত্রা লেখা আছে। যারা ঢুলে ঢুলে বলদের মতো এগুলো মুখস্থ করে তারা হচ্ছে সবচেয়ে নিচু স্তরের বলদ। তাহলে আমরা বলদ তো হবো না, তাই না? তাহলে আমরা হবো বুদ্ধিমান। আমরা কি করবো? একটাও মুখস্থ করবো না, একটাও মুখস্থ করবো না, আমরা সব নির্ণয় করা শিখবো। ফিজিক্সে কোনো কিছু মুখস্থ নেই। যদি ফিজিক্সে কখনো মুখস্থ করা লাগে, তুমি আমার বলবা যে ভাই আপনি বলছিলেন ফিজিক্সে কিছু মুখস্থ নাই, এই জিনিসটা আমার মুখস্থ করা লাগছে, জাস্ট খেলে আমার এটা বলবো, আমি তোমার চ্যালেঞ্জ দিলাম যে এই জিনিসটা মুখস্থ করা লাগছে। কোনো কিছুই মুখস্থ করা লাগবে না, সব বুঝে বুঝে। তাহলে আসো এবার আমরা অনেকগুলো রাশির মাত্রা একক বের করব। তো দেখি এক এক করে। আসো 1 নম্বর ক্ষেত্রফল। ছোট ছোট রাশিগুলো দিয়ে শুরু করি, দেখি কত দূর আমরা যাইতে পারি। ক্ষেত্রফলকে প্রকাশ করা হয় এ দিয়ে। তো এর মাত্রাটা কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য আর কি, তাহলে L ইন্টু L, তাহলে L স্কোয়ার। ঠিক আছে, তাহলে মাত্রা হচ্ছে এটা L স্কোয়ার। কি ক্লিয়ার? এককটা কি হবে? আমরা এখানে লিখবো মাত্রা, তারপরে লিখবো একক। এককটা কি হবে? এসে একক হচ্ছে মিটার স্কোয়ার। তো দেখো মাত্রা লিখতে গেলে হ্যাঁ থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা উচিত, কিন্তু আমরা ওই যে মানে বারবার থার্ড ব্র্যাকেট দিতে ভালো লাগবে না, এই কারণে প্রথমটাতে দিলাম, কিন্তু পরেরগুলোতে আরেকটাতে থার্ড ব্র্যাকেট দিব না। এবার আসো 2 নম্বর আয়তন। আয়তনকে V দিয়ে প্রকাশ করা হয়। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা হচ্ছে আয়তন। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা L ইন্টু L ইন্টু L, দ্যাট মিনস L কিউব। এটা হচ্ছে ডাইমেনশন। আর এককটা কি হবে? একক হচ্ছে মিটার কিউব। 3 নম্বর বেগ। বেগ V দিয়ে প্রকাশ করা হয়, V। তো বেগ V ইকুয়াল টু S ডিভাইডেড বাই T। S দৈর্ঘ্য, S দূরত্ব, দৈর্ঘ্য সরণ, লেন্থ L, আর T সময়, ক্যাপিটাল লেটার T। তাহলে L T টু দি পাওয়ার -1, এটা হচ্ছে মাত্রা। এককটা কি হবে? দেখো মাত্রা দেখে একক বলা যায়। এই যে L লেন্থ মিটার, আর ক্যাপিটাল লেটার T টাইমের জন্য, তাহলে মিটার পার সেকেন্ড একক। 4 নম্বর ত্বরণ। বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, A ইকুয়াল টু V ডিভাইডেড বাই T। তাহলে বেগের মাত্রা একটু আগে আমরা বের করলাম, L T টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই টাইম, টাইম আবার একটা ক্যাপিটাল লেটার T দিয়ে ভাগ, তাহলে কি হবে? L T টু দি পাওয়ার -2, এটা হচ্ছে মাত্রা। এককটা কি হবে? এককটা হবে মিটার পার সেকেন্ড স্কয়ার। পারলে আমার আগে লিখে ফেলবা তোমরা, বুঝছো? পারলে আমার আগেই লিখে ফেলবা। এবার আসো 5 নম্বর বল। বল F ইকুয়াল টু MA। M ভর, ক্যাপিটাল লেটার M, আর A একটু আগেই তো এর মাত্রা বের করে আসছে উপরে, তাহলে L T টু দি পাওয়ার -2। এককটা কি হবে? একক হচ্ছে কেজি। কেজি দেখো, কেজি, লেন্থ মিটার, টাইম টাইম টু দি পাওয়ার -2, অর্থাৎ S টু দি পাওয়ার -2। এটা হচ্ছে বলের একক। যখন দেখো দেখো এই পর্যন্ত ঠিক আছে, যখন কোনো একক বড় হইতে থাকবে তখন আমরা কি করি? এককের একটা ছোট্ট ফরম্যাট বের করে ফেলি। যেমন বল F, বলের একটা একক আছে, সেটা হচ্ছে নিউটন। যেমন 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা সমান সমান 1 নিউটন। তাহলে এটা একটা একক ঠিক আছে, কিন্তু আরো একটা একক আছে, সেটা হচ্ছে নিউটন, N। মানে যখন একক বড় হয়ে যায় তখন আমরা ছোট্ট একক বানাই ফেলি। এবার আসো কাজ। বলের পরে কাজ। কাজ W ইকুয়াল টু, বলো কাজের সূত্র কি? FS cos θ। কাজের সূত্র FS cos θ। FS cos θ, এটা হচ্ছে কাজের সূত্র। তুমি যদি বলো W ইকুয়াল টু FS, হবে না, ঠিক আছে? ওই দিন নাই W ইকুয়াল টু FS, ওটা হচ্ছে ছোট মানুষরা যারা, তারা বলবে। তুমি এখন বড় হয়ে গেছো অনেক,
তাহলে তুমি কাজের একেবারে পারফেক্ট সূত্র বলবা, বল সরণ এবং বল সরণের মধ্যবর্তী কোণের cos θ হচ্ছে কাজ। তাহলে এবার আসো তো দেখি মাত্রাটা বের করি। বলের মাত্রা একটু আগে উপরে লিখছি এম এল টি টু দি পাওয়ার -2, তারপরে সরণ লেন্থ, তার মানে আরো একটা এল, তো একবারে আমি লিখে দিব এল টু দি পাওয়ার 2। এবার cos θ, দেখো cos θ কোনো মাত্রা নেই, cos 60 ডিগ্রি দ্যাট ইজ হাফ, জাস্ট একটা ধ্রুব সংখ্যা, এই হাফের কি কোনো মাত্রা আছে? cos 30 ডিগ্রি √3/2 এর কি কোনো মাত্রা আছে? তাহলে এটার কোনো মাত্রা নেই, তাহলে cos θ এর কোনো মাত্রা নেই, তাহলে এটা বাদ। তাহলে f ইন্টু এস, তাহলে এফ এর মাত্রা বসালাম, এস এর মাত্রা বসালাম, তাহলে কাজের মাত্রা পেয়ে গেলাম। এবার এককটা কি হবে? এককটা এখান থেকে যদি দেখে বলি তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, এটা একটা একক, আর তোমরা তো জানো কাজের একক জুল। এবার আসো 7 নম্বর, গতিশক্তি। গতিশক্তি, শক্তি তো অনেক আছে, শক্তি, গতিশক্তি, বিভব শক্তি, যান্ত্রিক শক্তি, শক্তির বিভিন্ন ফরম্যাট আছে, তা আসলে এক এক করে। গতিশক্তি, গতিশক্তি কাইনেটিক এনার্জি ই কে দ্যাট ইজ হাফ এম ভি স্কোয়ার। হাফের কোনো মাত্রা নেই, হাফ একটা ধ্রুব সংখ্যা জাস্ট, তাহলে হাফের কোনো মাত্রা নেই, মাত্রা আছে কার? এম এর, ক্যাপিটাল লেটার এম। বেগের বর্গ, দেখো বেগের মাত্রা এই যে এল টি টু দি পাওয়ার -2, সরি এল টি টু দি পাওয়ার -1, তাহলে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, তাহলে এটা হচ্ছে শক্তি। শক্তির একক বিভব শক্তি হোক, গতিশক্তি হোক, শক্তি যাই হোক, শক্তি যদি বলে তাহলে জুল। ঠিক আছে, শক্তি মানে তো কাজ। দেখো কাজের মাত্রা শক্তির মাত্রা একই হয়েছে। এবার আসো তো 8 নম্বর, ধরো বিভব শক্তি। বিভব শক্তি, বিভব শক্তি পটেনশিয়াল এনার্জি দ্যাট ইজ ইপি এম জি এইচ। তাহলে এম ক্যাপিটাল লেটার এম, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, ত্বরণ সেটা অভিকর্ষ ত্বরণ হোক আর যে ত্বরণ হোক, ত্বরণ এল টি টু দি পাওয়ার -2, আর এইচ হচ্ছে হাইট লেন্থ, তাহলে আর একটা এল, তাহলে এল স্কোয়ার। দেখো শক্তি এবং কাজ মাত্রা একই হবে, যে শক্তি হোক মাত্রা একই হবে, একক একই হবে, তাহলে এককটা কি? এককটা হচ্ছে জুল। শক্তির পরে যেটা আসে, শক্তি বা কাজের পরে যেটা আসে সেটা হচ্ছে ক্ষমতা। ক্ষমতা, ক্ষমতাকে পি দিয়ে লেখা হয়, পি। কাজের হারকে ক্ষমতা বলে, W/T। তাহলে W হচ্ছে কাজ, এই যে কাজের মাত্রা, তাকে টি দিয়ে ভাগ, তাহলে এটাকে মনে মনে টি দিয়ে ভাগ দাও তো, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2/T, তাহলে টি উপরে চলে গেল, এই যে টিটা উপরে চলে গেল, তাহলে টি টু দি পাওয়ার কি হবে? -1, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার, সরি -2 আছে আবার -1, তাহলে -3 হবে। বুঝছো? ক্লিয়ার? কাজ এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2/T, তাহলে টি উপরে গিয়ে আবার টি টু দি পাওয়ার -3 হয়ে যাচ্ছে। এবার ক্ষমতার একক কি? ক্ষমতার একক যদি এখান থেকে দেখে বলো তাহলে কেজি মিটার স্কোয়ার এস টু দি পাওয়ার -3, এটা একটা একক। অথবা আর একটা একক আছে, সেটা হচ্ছে ওয়াট, ডাব্লিউ। ঠিক আছে, আর একটা হচ্ছে ওয়াট। ঠিক, ক্লিয়ার? তাহলে 9 নম্বরটা গেল। দেখো পি দিয়ে ক্ষমতা বোঝানো হয়, পি দিয়ে আরো 2টা জিনিস বোঝানো হয়, পি দিয়ে আরো 2টা জিনিসকে প্রকাশ করা হয়। আসলে 10 নম্বর, চাপ, প্রেসার, এটাকেও পি দিয়ে লেখা হয়। পি ইকুয়াল টু F/A। এফ বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2/A, ক্ষেত্রফল যার মাত্রা হচ্ছে এল স্কোয়ার। তাহলে কাটাকাটি করে নিচে একটা এল থাকলো, তাহলে এম এল নিচে থাকলো, সেটা উপরে গেলে এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এককটা কি হবে এখান থেকে দেখেই বলা যায়, এককটা হচ্ছে কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এটা একটা একক। কিন্তু চাপের আরো একক আছে, চাপের একক প্যাসকেল। ঠিক আছে, চাপের একক নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, আরো একক আছে। এবার 11 নম্বর, বলছিলাম পি দিয়ে 3টা জিনিসকে লেখা হয়, বলো তো আর একটা জিনিস কি? তাইলে ক্ষমতা গেল, চাপ গেল, এবার কি আসতে পারে? ভরবেগ। পি, ভর আর বেগের গুণফলকে ভরবেগ বলে, সহজ। তাহলে ভর এম আর বেগ এল টি টু দি পাওয়ার -1, তাহলে এর এককটা কি হবে? এককটা হবে কেজি মিটার পার সেকেন্ড, ভরবেগের একক। এবার 12 নম্বর, বলের ঘাত। বলের ঘাত তোমরা এটা পড়ছো, তোমরা এটার সাথে পরিচিত, 9, 10-এ পরিচিত। বলের ঘাতকে যে দিয়ে লেখা হয়। বলের ঘাতের ডেফিনেশনটা ছিল হচ্ছে বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে, বল এবং বলের ক্রিয়াকালের গুণফল।
তাহলে বল এবং বলের ক্রিয়াকালের গুণফল, ঠিক আছে। তাহলে বল এফ এল টি টু দি পাওয়ার -2, ক্রিয়াকাল আবার একটা টি। তাহলে কি হইলো? তাহলে এ এম এফ ইকুয়াল টু এম এ, তাহলে এম এল টি টু দি পাওয়ার -2 আর একটা টি, তাহলে কি হইলো? এম এল টি টু দি পাওয়ার -1, বুঝছো? তাহলে একবারে লিখে দিই, আমরা বড় হয়ে গেছে না? এম এল টি টু দি পাওয়ার -1। এবার এর একক কেজি মিটার পার সেকেন্ড। মজার ব্যাপার হচ্ছে দেখো, ভরবেগ আর বলের ঘাত মাত্রা দেখো একই, একক দেখো একই, হবেই তো। বলের ঘাত মানে ভরবেগের পরিবর্তন। বলের ঘাতের আরো একটা সূত্র আছে, সেটা হচ্ছে বলের ঘাত যে ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ, অর্থাৎ শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ, অর্থাৎ ভরবেগের পরিবর্তন ডেল পি। আর একটা সূত্র আছে, কিভাবে এটা না ছোট্ট করে দেখানো যায়। যে ইকুয়াল টু এফ টি না, এফ টি, এফ ইকুয়াল টু এম এ টি। এবার এম এ মানে তোমরা জানো ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি ইন্টু টি, তাহলে টি আর টি কাটাকাটি গেল, কি থাকলো দেখো এম ভি মাইনাস ইউ। তাহলে এম ভি শেষ ভরবেগ মাইনাস এম ইউ আদি ভরবেগ, তাহলে এটা ভরবেগের পরিবর্তন না। তাহলে যে বলের ঘাতের তো ভরবেগের পরিবর্তন, তাহলে ভরবেগের মাত্রা একক যা হবে বলের ঘাতের মাত্রা একক তো তাই হবেই, এবং তাই হয়েছে। বুঝছো? সবই সূত্রের খেলা। কি ক্লিয়ার? এবার আসো 13 নম্বর, ঘনত্ব। ঘনত্ব রো, রো ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি। তাহলে এম আর ভি হচ্ছে এল টু দি পাওয়ার 3, তাহলে সেটা উপরে গেলে এল টু দি পাওয়ার -3। একক কি হবে? একক হচ্ছে কেজি পার মিটার কিউব, ঠিক আছে? কেজি পার মিটার কিউব। কি ক্লিয়ার? আহসান আবি বলছে ভিডিও আসে না। ভিডিও না আসলে ফেসবুকে চলে যাও, ভিডিও যদি না আসে দৌড় দিয়ে চলে যাও ফেসবুকে, বুঝছো? বলো এগুলা বুঝলা কিনা বলো। এবার দেখো, এই যে 13টা আমি করালাম, এই 13টার সাথে তুমি মোটামুটি ভাইয়া পরিচিত, এগুলার সাথে তুমি পরিচিত, সহজ জিনিস, এগুলার সাথে তুমি পরিচিত। এইবার আসলে একটু অপরিচিত জিনিস তোমাকে দেখাই। এখন তুমি অপরিচিত জিনিস দেখলে প্রথম কথা যেটা তোমার মনে হবে, ভাই এগুলো তো আমি জানি না, এগুলো তো আমি পারবো না। শোনো, তুমি কি ফিজিক্সের এখন ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলে সবগুলো অধ্যায় পড়ছো? পড়ো তো নয়, কেবল তো শুরু। এই কারণে অনেক রাশির নাম যখন আমি বলবো তুমি তখন সেগুলো চিনবা না, তুমি জানবা না এগুলো খায় নাকি মাথায় দেয়, এগুলো বুঝবা না। আপাতত না বোঝার দরকারও নেই, আপাতত না বুঝেও আমরা কাজ চালাইতে পারবো। যদি কোনো অপরিচিত রাশি, ধরো অপরিচিত একটা রাশির নাম আমি বললাম সান্দ্রতা গুণাঙ্ক, ঠিক আছে? সান্দ্রতা গুণাঙ্ক একটা অপরিচিত রাশি, নাম আমি বললাম, তুমি তো জানো না সান্দ্রতা গুণাঙ্ক কি, এটা খায় না মাথায় দেয়, কি দিয়ে প্রকাশ করে জানোই না, তাহলে তুমি কিন্তু এর মাত্রা একক বের করতে পারবা না, ঝামেলা হয়ে যাবে। ধরো আমি বললাম, ধরো ধারকের সঞ্চিত শক্তি, ধারকের সঞ্চিত শক্তির সূত্র তুমি জানো না, তাহলে আমি এর মাত্রা একক বের করতে গেলে তুমি কিন্তু একটু ভয় খেয়ে যাবা। তো এই কারণে যখন অপরিচিত কোনো রাশি দিবে, ধরো আমি বললাম পয়জন রেশিও, মাত্রা বের করো, অপরিচিত রাশি, তুমি তো জানো না পয়জন রেশিও কি। বললাম পৃষ্ঠটান, মাত্রা বের করো, তুমি তো জানো না পৃষ্ঠটান কি, কি দিয়ে প্রকাশ করা হয়, এটা খায় না মাথায় দেয়, কিচ্ছু জানো না। তাহলে এই কারণে তুমি তখন একটু ভয় পেয়ে যাবে। তো ভয় পাওয়ার দরকার নাই, যদি কোনো অপরিচিত রাশিরও মাত্রা বের করতে দেয়, তোমাকে অ্যাটলিস্ট সূত্রটা দিয়ে দিবে, তোমাকে হিন্টস দিয়ে দিবে, সূত্র দিয়ে দিবে, তুমি সেই সূত্র কাজে লাগিয়ে মাত্রাটা বের করবা, কোনো ভয় পাওয়ার কিছু নাই। কারণ তুমি এখন পর্যন্ত তো তুমি সবগুলো অধ্যায় পড়ো নাই, অপরিচিত রাশি থাকতেই পারে, এখন সেগুলো তো তোমার পারা লাগবে। তোমার জাস্ট ফোকাসটা থাকবে আমি মাত্রা হিসাব করে বের করতে পারি কিনা, হিসাবটা পারি কিনা, ঠিক আছে? তাহলে কোনো কিছু আমরা মুখস্থ করবো না, দেখি অপরিচিত কয়েকটা রাশি আমরা মাত্রা বের করি। যেমন দেখো, আমরা রৈখিক বেগের সাথে পরিচিত, রৈখিক গতির সাথে পরিচিত, কিন্তু কৌণিক গতির সাথে ওভাবে পরিচিত না। আমরা নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়, বিশেষ করে তৃতীয় বা চতুর্থ অধ্যায়ে যখন আমরা যাব, তখন আমরা দেখব রৈখিক পাশাপাশি, রৈখিক গতির পাশাপাশি আমাদের কৌণিক গতি নিয়েও, অর্থাৎ বৃত্তাকার গতি বা ঘূর্ণন গতি নিয়েও আলোচনা করা লাগতেছে। তাহলে বৃত্তাকার গতি অর্থাৎ ঘূর্ণন গতি, এগুলাতে আলোচনার ক্ষেত্রে, এগুলা নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন তো নতুন নতুন রাশি আসবে যেগুলো 9, 10 আমরা পড়ি নাই। তো সেরকম কয়েকটা রাশির সাথে আমরা দেখি একটু পরিচিত হই। ধরো কোনো বস্তু যদি একটা বৃত্তাকার পথে ঘোরে, এরকম একটা বৃত্তাকার পথে কোনো একটা বস্তু ঘুরতেছে, এটা হচ্ছে সেন্টার। ধরো তুমি সাইকেল চালিয়ে
একটা বৃত্তাকার মাঠের এ বিন্দু থেকে তুমি বি বিন্দুতে চলে গেলা। তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুতে গেলে তোমার এইটা হইল রৈখিক সরণ, রৈখিকভাবে তুমি এতটুকু দূরত্ব অতিক্রম করলা, রৈখিকভাবে তোমার অতিক্রান্ত দূরত্ব হইলো এতটুকু। কিন্তু তোমার কৌণিক যে ডিসপ্লেসমেন্টটা হইলো সেইটা হচ্ছে এইটা। তুমি ছিলা কোথায়? ছিলা হচ্ছে এ বিন্দুতে, গেলে কোথায়? বি বিন্দুতে। তাহলে তুমি এই বৃত্তের কেন্দ্রে কত কোণ তৈরি করলে? এই কোণটা তৈরি করলে। এই যে কোণটা, এটা হচ্ছে তোমার থেটা বা ডেল থেটা, ঠিক আছে, থেটা বা ডেল থেটা। তাহলে এটাই তোমার কৌণিক সরণ। এই যে থেটাটা, এই থেটাটা হচ্ছে তোমার কৌণিক সরণ, কৌণিক সরণ, বুঝছো? এ থেকে বিতে যাইতে তোমার সময় লাগলো ধরো টি সময় লাগলো, তাহলে যাত্রা কাল সেটা হচ্ছে টি। এবার যদি তোমাকে আমি এখান থেকে বলি বেগ বের করো তো, তাহলে কৌণিক বেগ, কৌণিক বেগ, কৌণিক বেগকে কি দিয়ে প্রকাশ করা হয় জানো? ওমেগা দিয়ে। ডাব্লু লিখে এভাবে ধরে মাথা দুইটা বাঁকাই দিবা, বাঁকাই দিলে সেটা হয়ে যাবে ওমেগা। এই যে এটা হচ্ছে ওমেগা। এই ওমেগা ইকুয়াল টু ডেল থেটা ডিভাইডেড বাই ডেল টি, বা বলতে পারো থেটা ডিভাইডেড বাই টি। যেমন তুমি রৈখিক বেগের ক্ষেত্রে ভি ইকুয়াল টু লিখো না ডেল এস বাই ডেল টি, অথবা এস ডিভাইডেড বাই টি। সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। কোন বেগ? রৈখিক বেগ। ঠিক তেমনি কৌণিক সরণের পরিবর্তনের হারকে, কৌণিক সরণের পরিবর্তনের হারকে ডেল টি সময়ে ডেল থেটা কৌণিক সরণ, তাহলে একক সময় কৌণিক সরণ ডেল থেটা ডিভাইডেড বাই ডেল টি, এটা হচ্ছে কৌণিক বেগ। প্রকাশ করি কি দিয়ে? ওমেগা দিয়ে। তাহলে ওমেগা দিয়ে কৌণিক বেগ প্রকাশ করা হয়, আলফা দিয়ে কৌণিক ত্বরণ প্রকাশ করা হয়। আলফা এই লেটারটা দিয়ে, এই প্রকাশ চিহ্নটা দিয়ে কৌণিক ত্বরণ প্রকাশ করা হয়। যেমন রৈখিক ত্বরণকে তুমি এ দিয়ে প্রকাশ করো। রৈখিক ত্বরণের ডেফিনেশন কি? রৈখিক বেগের পরিবর্তনের হার। ঠিক তেমনি কৌণিক ত্বরণের ডেফিনেশনটা হবে কৌণিক বেগের পরিবর্তনের হার, অর্থাৎ ওমেগা পরিবর্তনের হার। তাহলে আলফা ইকুয়াল টু হবে ওমেগা ডিভাইডেড বাই টি, বা ডেল ওমেগা ডিভাইডেড বাই ডেল টি। বুঝছো? বুঝছো? তাহলে আমরা দেখি এই রাশিগুলার মাত্রা এককটা আমরা বের করতে পারি কিনা। তাহলে কৌণিক গতি মোটামুটি বুঝলাম, তো আমরা এখন এই কৌণিক গতি রিলেটেড কয়েকটা মাত্রা একক বের করবো। আসো তাহলে ধরো 14 নম্বর। প্রথমে তোমাকে বললাম কৌণিক সরণ, কৌণিক সরণ। ভাইয়া কৌণিক সরণকে থেটা দিয়ে লেখা হয়, থেটা কোণ, অ্যাঙ্গেল। কৌণিক সরণের কোনো মাত্রা নেই। কেন নেই? কৌণিক সরণ তো কোণ, এই যে থেটা কোণ, থেটার মান ধরো 60 ডিগ্রি অথবা 30 ডিগ্রি, অথবা থেটা ইকুয়াল টু ধরো π/6 বা π/3, বুঝছো? এরকম। তো এর তো কোনো মাত্রা নেই। 60 ডিগ্রি জাস্ট এত ডিগ্রি, একটা সংখ্যা, একটা মান, কোণের একটা মান। π/3, এই যে রেডিয়ানে লিখলে π/3, যে π/3 রেডিয়ান। তাহলে এর কোনো মাত্রা নেই, মাত্রা নেই, বুঝছো? তাহলে মাত্রা নেই ব্যাপারটাকে আমরা কিভাবে লিখব? কোনো রাশির মাত্রা নেই, এই ব্যাপারটাকে আমি কিভাবে লিখব? মাত্রা নেই মানে কি? সূচক জিরো। তাহলে মাত্রা নেই এই কথার অর্থ হচ্ছে m0 l0 t0, মানে সূচক জিরো। তাহলে মাত্রা নেই, সূচকগুলা জিরো, m0 l0 t0, এটা হচ্ছে মাত্রা নেই। অথবা আমি আর একটা কাজ করতে পারি, মাত্রা নেই মানে 1, মাত্রা নেই মানে 1। কেন? m0 l0 t0, m0 l0 t0, কারো সূচক যদি জিরো থাকে তাহলে কত হয়? 1। তাহলে মাত্রা নেই আমরা এভাবেও লিখতে পারি আর এভাবেও লিখতে পারি, ঠিক আছে? মাত্রা নেই, সূচক জিরো। অথবা মানে অনেকে এই কাজটা করে, ভাই মাত্রা নেই জিরো, না হবে না। কি জিরো? সূচক জিরো। তাহলে সূচকে জিরো বসাও, m0 বসাও, তাহলে ঠিক আছে। তো m0 মানে 1, তুমি যদি জিরো লিখে দাও তাহলে জনগণ তো 1 ভাববে না, 1 ভাববে, ভাববে তো জিরো। তাহলে সূচক জিরো, এবং সূচক যদি জিরো হয় তাহলে 1, তাহলে মাত্রা নেই মানে 1, বুঝছো? তাহলে আসো দেখি কৌণিক সরণ মাত্রা নেই, তাহলে মাত্রা নেই মানে 1 অথবা m0 l0 t0, এই যে 1 লিখতে পারি, অথবা m0 অথবা m0 l0 t0, এই যে এভাবে আমরা লিখতে পারি, মাত্রা নেই। কিন্তু ভাইয়া মাত্রা নেই কিন্তু একক আছে, ঠিক আছে? এই যে একটা রাশি মাত্রা নাই বাট একক আছে। কি একক? এসআই একক হচ্ছে রেডিয়ান। যেমন π/3 রেডিয়ান, ঠিক আছে? রেডিয়ান একক, এসআই এককটা হচ্ছে রেডিয়ান, ঠিক আছে? তাহলে মাত্রাটা নাই বাট এককটা আছে। এবার 15 নম্বর, কৌণিক বেগ। কৌণিক সরণের পরিবর্তনের হার হচ্ছে কৌণিক বেগ। দেখো তোমার জানার দরকার নেই, আমি শুধু তোমাকে বলে দিলাম কৌণিক বেগকে ওমেগা দিয়ে প্রকাশ করা হয়। তুমি নিজেই সূত্রটা লিখতে পারবা। রৈখিক বেগ ভি ইকুয়াল টু যদি s/t হয়, কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু হবে থেটা ডিভাইডেড বাই টি। তাহলে থেটার মাত্রা নাই, মাত্রা নাই মানে তো 1, আর নিচে টি, টি হচ্ছে সময়, ক্যাপিটাল লেটার টি এর মাত্রা। তাহলে উপরে 1, নিচে ক্যাপিটাল লেটার টি, তাহলে t⁻⁻1, t
t⁻⁻1 মানে পার সেকেন্ড। এবার 16 নম্বর, কৌণিক কৌণিক একটু ভুল করছি বলো তো কোথায়? পার সেকেন্ড। কি লিখছি? পার সেকেন্ড, মারাত্মক ভুল করছি। কৌণিক বেগের একক পার সেকেন্ড না, মাত্রা t⁻⁻1, এটা ঠিক আছে, কিন্তু এককটা এটা না। ভালো করে তাকাও, থেটা, থেটা রেডিয়ান, টি সময়, সময় সেকেন্ড, তাহলে এর এককটা হবে রেডিয়ান পার সেকেন্ড। বুঝছো? রেডিয়ান পার সেকেন্ড। কি ক্লিয়ার? তাহলে এবার আসো দেখি, বুঝে বুঝে বলবা। কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণকে আলফা দিয়ে লেখা হয়, আলফা। রৈখিক ত্বরণ এ যদি হয় v/t, তাহলে কৌণিক ত্বরণ আলফা হবে, খুবই কমন সেন্স, ω/t। সূত্র তোমার জানতে হবে না, সূত্র তুমি গেস করবা, নিজেই সূত্র আবিষ্কার করবা, নিজেকে বিজ্ঞানী ভাববা মাঝে মাঝে। ওমেগার মাত্রা এই যে লেখা আছে t⁻⁻1 ডিভাইডেড বাই আবার একটা টি, তাহলে t⁻⁻2। দেখি এবার তোমরা কেমন বলতে পারো। একক বলো, s⁻², বলো এককটা, বলো এককটা কি s⁻²? না, ওমেগা ডিভাইডেড বাই টি। ওমেগার এই দেখো, ওমেগার মাত্রা মানে একক লেখা আছে রেডিয়ান পার সেকেন্ড, তাহলে রেডিয়ান পার সেকেন্ড আবার সেকেন্ড দিয়ে ভাগ, তাহলে রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। যেমন মিটার পার সেকেন্ড হচ্ছে বেগ, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড স্কয়ার এটা হচ্ছে ত্বরণ, ঠিক তেমনি রেডিয়ান পার সেকেন্ড হচ্ছে বেগ, কৌণিক বেগ, আর রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার হচ্ছে কৌণিক ত্বরণ। বুঝছো? ক্লিয়ার? দেখো, কৌণিক কৌণিক বেগের আর একটা সূত্র আছে, তুমি জানবা পরবর্তীতে, v=ω। আপাতত আমাকে বিশ্বাস করো। অনেক ভাই কোত্থেকে সূত্র আসলো, এই সূত্রগুলা কি মুখস্থ করতে হবে কিনা? না, মুখস্থ করতে হবে। সূত্র মুখস্থ করতে হবে না, সূত্র তোমার দিয়ে মুখস্থ করাই নিবে একটা সময়। চতুর্থ অধ্যায় যখন আমরা পড়বো, এই সূত্র আমাদের ঠুটস্থ থাকবে, মুখস্থ করারও দরকার নেই, ঠুটস্থ এমনিতেই থাকবে। v=ω, তাহলে ω কি? v/r। দেখো তো এইখান থেকে মাত্রা একক আসে কিনা। v হচ্ছে বেগের মাত্রা, l t⁻⁻1 ডিভাইডেড বাই দৈর্ঘ্য l, l কাটাকাটি, দেখো t⁻⁻1। এভাবেও দেখো ওমেগার মাত্রা আসে। তারপরে তোমাকে কৌণিক ত্বরণের আর একটা সূত্র শেখাই। কৌণিক ত্বরণের আর একটা সূত্র, a = r আলফা। তাহলে আলফা a/r, আলফা a/r, মানে রৈখিক ত্বরণ আর কৌণিক ত্বরণের সম্পর্ক হচ্ছে এটা। তাহলে দেখো তো, এ হচ্ছে রৈখিক ত্বরণ, এম না, l t⁻⁻2 রৈখিক ত্বরণের মাত্রা, ডিভাইডেড বাই আর হচ্ছে রেডিয়াস, রেডিয়াস মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্য রেডিয়াস ব্যাসার্ধ, দৈর্ঘ্য, লেন্থ নিচে ভাগ লেন্থ, l কাটাকাটি গেল। দেখো তো t⁻⁻2 আসে কিনা। বুঝছো? দেখো আসছে কিনা। তাহলে দেখো এখান থেকেও কিন্তু মাত্রা পাওয়া যায়, দেখো সেই মাত্রাগুলো কিন্তু এখান থেকেও পাওয়া যায়। তারপরে আসো কম্পাঙ্ক। কম্পাঙ্ক f = 1/t। এই টি হচ্ছে পর্যায়কাল, এই টি পর্যায়কালের টি। এবার পর্যায়কাল সেটা তো সময়, তাহলে সময় তার মাত্রা টি। তাহলে এই টি হচ্ছে পর্যায়কাল প্রকাশ করার জন্য ক্যাপিটাল লেটার টি, আর এই টি হচ্ছে পর্যায়কালের মাত্রা ক্যাপিটাল লেটার টি। বুঝছো? তাহলে এটার মাত্রা t⁻⁻1। একক কি? এটার একক হচ্ছে পার সেকেন্ড বা হার্টজ, হার্টজ বা পার সেকেন্ড। বুঝছো? দুইটা মাত্রা। কি ক্লিয়ার? এবার 18 নম্বর, কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রমুখী ত্বরণ, দেখো কেন্দ্রমুখী ত্বরণ, তুমি তো নাম শোনো নাই ত্বরণের, কেন্দ্রমুখী ত্বরণের নাম শোনো নাই। আমি তোমাকে সূত্রটা লিখে দিচ্ছি, a = v²/r। এই যে অপরিচিত রাশি হোক, আমি তোমাকে সূত্র দিয়ে দিলাম, তুমি মাত্রা বের করতে পারবা কিভাবে। বেগের বর্গ, তো বেগের মাত্রা কি? l t⁻⁻1, তাহলে l² t⁻⁻2 ডিভাইডেড বাই r, l। তাহলে কি থাকলো? কাটাকাটি করে উপরে একটা l t⁻⁻2। তাহলে এর একক কি? একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। কেন্দ্রমুখী ত্বরণ মানে ত্বরণী, রৈখিক ত্বরণী। কেন্দ্রমুখী ত্বরণ মানে দেখো রৈখিক ত্বরণ। এই যে কেন্দ্রমুখী ত্বরণ প্রকাশ করি কি দিয়ে? এ দিয়ে না, তো দেখো সেটাই হয়েছে, l t⁻⁻2 আর মিটার পার সেকেন্ড স্কয়ার। কি কথা বুঝছো? এবার আসো 19 নম্বর, জড়তার ভ্রামক। জড়তার
ভ্রামক দেখো একেবারে অপরিচিত, জানিই না, আমি তোমাকে বলে দিচ্ছি। জড়তার ভ্রামক মোমেন্ট অফ ইনার্শিয়া, আই দিয়ে প্রকাশ করা হয়। ইনার্শিয়া আই দিয়ে প্রকাশ করা হয়। সূত্র কি? সূত্র হচ্ছে এম আর স্কোয়ার, অর্থাৎ বস্তুর ভর এবং কোনো বস্তু ধরো ঘুরতেছে, তাহলে যে ব্যাসার্ধ নিয়ে ঘুরতেছে সেই ব্যাসার্ধের বর্গের গুণফলটাই হচ্ছে জড়তার ভ্রামক। ভর আর ঘূর্ণন পথের ব্যাসার্ধের বর্গের গুণফল। তাহলে কি হবে? মাত্রা কি হবে বলো? এম এল স্কোয়ার, এটা হচ্ছে মাত্রা। একক কি হবে? একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার। ঠিক আছে, এবার 20 নম্বর টর্ক। টর্কের একটা সুন্দর বাংলা নাম আছে, বলের ভ্রামক। বলের ভ্রামক বা ঘূর্ণন প্রবণতা। টর্ক কি করে জানো? রৈখিক গতির ক্ষেত্রে বল যে কাজটা করে, রৈখিক গতির ক্ষেত্রে বল কি কাজ করে? ত্বরণ সৃষ্টি করে। বা রৈখিক গতির ক্ষেত্রে বল কি কাজটা করে? বস্তুর ভরবেগের পরিবর্তন ঘটায়। কৌণিক গতির ক্ষেত্রে টর্ক সেম কাজটা করে। অর্থাৎ কোনো বস্তু ঘুরতেছে, ঘুরতেছে কৌণিক গতি, ঘূর্ণন গতি, টর্ক ওই বস্তুর কৌণিক ভরবেগের পরিবর্তন ঘটায়, অথবা টর্ক ওই বস্তুর কৌণিক ত্বরণ সৃষ্টি করে বা কৌণিক মন্দন সৃষ্টি করে। তো টর্কের সূত্র, টর্কের দুটো সূত্র আছে। টর্ক ইকুয়াল টু আই আলফা একটা সূত্র, টর্ক ইকুয়াল টু একটা সূত্র আই আলফা, এবং আরেকটা সূত্র হচ্ছে আর এফ সাইন থেটা। আর এফ সাইন থেটা, দেখি প্রথমে আর এফ সাইন থেটা দিয়ে দেখি। আর কি? আর হচ্ছে রেডিয়াস, ঘূর্ণন পথের রেডিয়াস ভেক্টরের মান, অর্থাৎ ব্যাসার্ধ। আর এফ তো বুঝতেই পারতেছো বল। আর সাইন থেটা, সাইন থেটা কস থেটার যদি কোনো মাত্রা না থাকে, সাইন থেটার মাত্রা আছে। সাইন অ্যাঙ্গেল, সাইন ধরো 30 ডিগ্রি, 1/2, তো তার তো কোনো মাত্রা নেই। তাহলে আর এর মাত্রা এল আর বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 একবারে লিখে দিলাম, বুঝছো? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এর একক কি? এখান থেকে তো তুমি একক লিখতে পারো, কিন্তু বহুল ব্যবহৃত একটা একক আছে, সেটা হচ্ছে নিউটন মিটার। মানে বল, আর এই দেখো যে বল হচ্ছে নিউটন, আর ব্যাসার্ধ ভেক্টর দৈর্ঘ্য আর কি, তো এটা তো মিটার, তাহলে নিউটন মিটার, এটা হচ্ছে টর্কের একক। এবার আসো 21 নম্বর টর্কের। আবার টর্কের দেখো, টর্কের এবং কাজের মাত্রা কিন্তু একই। টর্ক এবং কাজের দেখো মাত্রা কিন্তু একই, কিন্তু খবরদার এখানে কিন্তু একক এরা বলা যাবে না, জুল, যে একক একই না, জুল বলা যাবে না, জুল বলা যাবে না কিন্তু, বুঝছো? টর্ক হচ্ছে ভেক্টর রাশি, টর্ক ভেক্টর রাশি। আর মানে ভেক্টর রাশি মানে মান আছে, দিকও আছে। আর কাজ এটা হচ্ছে স্কেলার রাশি। তাহলে দুটোর মাত্রা একই হইলে একক যে একই হবে তা কিন্তু না, দুইটা একই রাশি তা কিন্তু না, বহুত ডিফারেন্স আছে, বহুত। জানবো আমরা, এক এক করে জানবো। কাজ ক্ষমতা শক্তি অধ্যায় যখন আমরা পড়বো, নিউটনের বলবিদ্যা অধ্যায় যখন আমরা পড়বো, তখন পার্থক্য মনে করো যে আমাদের হাতের নাগালে থাকবে। ঠিক আছে, টুটস্থ থাকবে পার্থক্য। এবার আসো 21 নম্বর। 21 নম্বরে 21 নম্বর কোনটা দিব বলো? এবার দেখি অন্য একটা অধ্যায় থেকে বলি। ধরো বিকৃতি, বিকৃতি ধরো দৈর্ঘ্য বিকৃতি। তো দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, এটা তোমরা অবশ্য পড়ছো। দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। এটুকু হচ্ছে ধরো যে কোনো একটা তারকে টেনে লম্বা করা হলো, তো লম্বা করা হলে তারের আদি দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল লেটার এল, আর যতটুকু টেনে লম্বা করা হলো সেটা হচ্ছে স্মল লেটার এল। বলো মাত্রা কত হবে? দুটোই তো দৈর্ঘ্য, তো দুটোই দৈর্ঘ্য, একই রাশির অনুপাত থাকলে তার কি কোনো মাত্রা থাকে? তো মাত্রা থাকে না, মানে কত? 1 অথবা m0 l0 t0। একক থাকে না, কোনো একক থাকে না, তাহলে একক নেই, একক নেই, তাহলে মাত্রা নেই, একক নেই। এবার 22 নম্বর ধরো পীড়ন। পীড়ন তোমরা হুকের সূত্রে এগুলা পড়ছো। পীড়ন হচ্ছে এফ ডিভাইডেড বাই এ। আসলে পীড়ন আর চাপ একই জিনিস, মানগত দিক দিয়ে চিন্তা করলে পীড়ন আর চাপ একই জিনিস। তাহলে এফ ডিভাইডেড বাই এ, এম এল টি টু দি পাওয়ার -2, এটা এফ ডিভাইডেড বাই এ হচ্ছে এল স্কোয়ার দিয়ে ভাগ, তাহলে এল টু দি পাওয়ার -1। এককটা কি হবে? এককটা হচ্ছে চাপের একক, নিউটন পার মিটার স্কোয়ার অথবা প্যাসকেল, অথবা এইখান থেকে যদি একক দেখি তাহলে কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার। কি ঠিক আছে? এবার আসো আরেকটা পড়ি, সেটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক হচ্ছে পীড়ন বাই বিকৃতি, পীড়ন বাই বিকৃতি। তাহলে পীড়ন হচ্ছে এফ বাই এ, হুকের সূত্র তোমরা পড়ছো না, পীড়ন বাই বিকৃতি। তাহলে এফ ডিভাইডেড বাই এ আর বিকৃতি এল ডিভাইডেড বাই এল। বিকৃতির কোনো একক মাত্রা নেই, আছে কার? পীড়নের। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক অর্থাৎ ইয়ং গুণাঙ্ক এর মাত্রা পীড়নের মাত্রারই সমান হবে। এককও তাই, এককও সেম হবে। তাহলে নিউটন পার মিটার স্কোয়ার, প্যাসকেল, কেজি পার মিটার পার
সেকেন্ড স্কয়ার। দেখো কতগুলো মাত্রা একক আমরা বের করে ফেলছি। এগুলো যদি কাউকে বলা হয় নাও মুখস্থ করো, তাহলে তাকে পাওয়া যাবে পরের দিন পাবনাতে, বুঝছো? পাবনা মেন্টাল হসপিটালে পাওয়া যাবে। কি ক্লিয়ার? ওকে, নেক্সট আসো। এবার দেখো আমরা এবার সেকেন্ড পার্টের কয়েকটা কঠিন কঠিন রাশির মাত্রা বের করব। মোটামুটি ফার্স্ট পার্টের কয়েকটা রাশির মাত্রাটা জানলাম। এবার আমরা দেখি সেকেন্ড পার্টের কয়েকটা রাশির মাত্রা বের করি। সেকেন্ড পার্টের গুলো নাকি অনেকের কাছে কঠিন লাগে, যে ভাই সেকেন্ড পার্টের গুলো অনেক কঠিন, অনেক কষ্ট করে মুখস্থ রাখা লাগে। দেখি তো কত কষ্ট করে মুখস্থ রাখা লাগে সেকেন্ড পার্টের গুলো, আমরা পারি কিনা। তাহলে এখানে কত নম্বর পর্যন্ত করছিলাম দেখি? 23। আসো 24 থেকে সেকেন্ড পার্টের গুলো কয়েকটা করি। সেকেন্ড পার্টে আমাদের কি কি পড়তে হয় জানো? যে তড়িৎ প্রবাহ, চৌম্বক, তারপরে হচ্ছে তাপ, এগুলো হচ্ছে সেকেন্ড পার্টের কথাবার্তা। তো দেখি তড়িৎ রিলেটেড কয়েকটা আলোচনা করি। তো প্রথমে আসো তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ এটা তো মৌলিক রাশি, এটা তো জানি। তড়িৎ প্রবাহকে আই দিয়ে প্রকাশ করা হয়। এর মাত্রা কি? মাত্রাকে এ দিয়েও লেখে, আবার মাত্রাকে কোনো বইতে আই দিয়েও লেখে, কোনো ব্যাপার না। তোমার যেটা ভালো লাগে তুমি সেটা দিয়ে লিখবে, কোনো সমস্যা নেই। আর এককটা কি? এককটা হচ্ছে অ্যাম্পিয়ার, এককটা অ্যাম্পিয়ার। এবার আসো 25 নম্বর। 25 হচ্ছে তড়িৎ আধান, চার্জ। তড়িৎ আধান বা চার্জ, চার্জকে কিউ দিয়ে প্রকাশ করা হয়। একটা জিনিস দেখো তো, তুমি 9-10 তড়িৎ প্রবাহের সূত্র যেটা পড়ছো, আই হচ্ছে কিউ ডিভাইডেড বাই টি। কোনো পরিবাহীর মধ্য দিয়ে, ধরো একটা পরিবাহী, এই পরিবাহীর মধ্য দিয়ে টি সময়ে কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে। তড়িৎ প্রবাহের সংজ্ঞা কি? একক সময়ে প্রবাহিত চার্জের পরিমাণকে তড়িৎ প্রবাহ বলে। একক সময়ে প্রবাহিত চার্জের পরিমাণ। টি সময়ে কিউ পরিমাণ চার্জ যদি এই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত হয়, একক সময়ে প্রবাহিত চার্জ কিউ ডিভাইডেড বাই টি, এটাই তড়িৎ প্রবাহ আই, তাই কিনা? এবার দেখো আইকে কি রাশি জানো তুমি? মৌলিক রাশি। সংজ্ঞা কি ছিল? যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না তারা নাকি মৌলিক রাশি। তড়িৎ কিউ এর উপর, আই এর উপর, কিউ এর উপর টি এর উপর নির্ভর করে, কিউ এর উপর টি এর উপর নির্ভর করে। তাহলে নির্ভর যদি করে, সেই মৌলিক রাশি কেমনে হলো? কি খটকা লাগলো না? যে আই তড়িৎ প্রবাহ, সে কিউ এর উপর টি এর উপর নির্ভর করছে, তাহলে সেই মৌলিক রাশি কিভাবে হলো? সেটা তো যৌগিক রাশি হওয়া উচিত। কি বুঝতে পারছো? দেখো একটু খটকা লাগতেছে। কিউ কে আরো বরঞ্চ মৌলিক রাশি হওয়া উচিত, কিউ বাই টি। সময় মৌলিক রাশি, কিউ মৌলিক রাশি, আই কে হওয়া উচিত না যৌগিক রাশি? কিন্তু তা না। দেখো আমাদের একটু বুঝতে ভুল হয়েছে। কি বুঝতে ভুল হয়েছে? তুমি আই ইকুয়াল টু কিউ বাই টি চিন্তা করো না। তড়িৎ প্রবাহ মৌলিক রাশি ঠিকই আছে, কোনো সমস্যা নেই, তড়িৎ প্রবাহ মৌলিক রাশি। তুমি আই ইকুয়াল টু কিউ বাই টি ভাইবো না, তুমি ভাববা কিউ ইকুয়াল টু আই ইন্টু টি, বুঝছো? এটা ভাবো। তাহলে দেখো তড়িৎ প্রবাহ এবং সময়, এই দুইটা মৌলিক রাশি গুণ করে পাওয়া যাচ্ছে চার্জ, যে চার্জ হচ্ছে যৌগিক রাশি। তো এই জায়গাটা এসে অনেক স্টুডেন্টের একটু খটকা লাগে। তাহলে খটকা লাগার আর কিছু নাই। তাহলে খটকাটা কি লাগে? যে অনেকে ভাবে যে আই ইকুয়াল টু কিউ বাই টি, এই সূত্র থেকে অনেকে ভাবে যে আই তো যৌগিক রাশি হওয়া উচিত। না না, তুমি আই ইকুয়াল টু কিউ বাই টি এটা যদি কেউ লেখে, তুমি তাকে লিখবা না কিউ ইকুয়াল টু আই ইন্টু টি, অর্থাৎ কিউ নির্ভর করে আই আর টি এর উপর। তাহলে অর্থাৎ কিউটা যৌগিক রাশি, তড়িৎ প্রবাহ চার্জ এটা যৌগিক রাশি, কিন্তু তড়িৎ প্রবাহ মানে সরি তড়িৎ আধান মানে কিউ, এটা হচ্ছে যৌগিক রাশি, কিন্তু তড়িৎ প্রবাহ এটা হচ্ছে মৌলিক রাশি, বুঝছো? তাহলে কিউ ইকুয়াল টু আই ইন্টু টি, এইবার ঠিক আছে, আর কনফিউশন নেই। তাহলে আই এটাকে এ দিয়েও লিখতে পারো, আই দিয়েও লিখতে পারো, যার যেটা খুশি। ধরো আমি এ দিয়ে লিখলাম, তুমি আই দিয়েও লিখো, কোনো সমস্যা নেই। আর টি, এই যে ক্যাপিটাল এটা টি, তাহলে এটা হচ্ছে তড়িৎ আধান বা চার্জের মাত্রা। একক কি হবে? খুবই সহজ, একক হচ্ছে অ্যাম্পিয়ার আর টি সেকেন্ড, তাহলে অ্যাম্পিয়ার সেকেন্ড এ এস। এটা একটা একক, আরো একটা একক আছে কুলম, সি দিয়ে লেখা হয় কুলম, বিজ্ঞানী কুলম্বের নাম অনুযায়ী কুলম। এবার আসো 26 নম্বর, তড়িৎ বিভব। তড়িৎ বিভব, তড়িৎ বিভবকে ভি দিয়ে লেখা হয়। তড়িৎ বিভবের সূত্রটা কি জানো? ভি ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। ভাইয়া তুমি জানো এটা, তুমি 9-10 পড়ছো এটা। কেমনে? তড়িৎ বিভবের ডেফিনেশন ছিল কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক চার্জ আনতে যে পরিমাণ কাজ হয়, কিউ চার্জ আনতে কাজ হয় ডাব্লিউ পরিমাণ, অতএব একক চার্জ আনতে কাজ হয় ডাব্লিউ ডিভাইডেড বাই
কিউ পরিমাণ। তাহলে ডেফিনেশন অনুযায়ী এটাই হচ্ছে বিভব। দেখো তুমি এই সূত্রটা পড়ছো, আমি 100% শিওর, ডাব্লিউ ইকুয়াল টু ভি ইন্টু কিউ পড়ছো, বা ডাব্লিউ ইকুয়াল টু ডেল ভি ইন্টু কিউ পড়ছো এটা। তাহলে তড়িৎ বিভব ভি এটা ইকুয়াল টু ভি এটা ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। ডাব্লিউ হচ্ছে কাজ আর কিউ হচ্ছে তড়িৎ আধান বা চার্জ। তাহলে কাজের মাত্রা এম এল টি টু দি পাওয়ার, ভালো করে দেখো, এম এল টি টু দি পাওয়ার কাজের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে এফ, তার সাথে এস গুণ দিলে কাজ পাওয়া যাবে, তাহলে এল স্কোয়ার ডিভাইডেড বাই কিউ, কিউ মানে এ ইন্টু টি। ঠিক আছে, তাহলে একটু সুন্দর করে সাজাই লিখি, ভি ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই কিউ, কিউ হচ্ছে এ ইন্টু টি। দেখো কাজের মাত্রা তোমার খাতায় বের করে আছে। এবার তাহলে কি হচ্ছে দেখো, এম এল টু দি পাওয়ার 2 টি টু দি পাওয়ার -3 আর এ টু দি পাওয়ার -1। একক কি হবে, একক হচ্ছে ভোল্ট। ঠিক আছে, একক হচ্ছে ভোল্ট, বিভবের একক ভোল্ট। এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 এ টু দি পাওয়ার -1, বুঝছো? এবার আসো 27 নম্বর, রোধ। রোধ আর ভি ইকুয়াল টু আই আর, তাহলে আর ইকুয়াল টু ভি বাই আই। দেখো কত বড় বড় মাত্রা আমরা বের করে ফেলতেছি, ঠিক আছে, মুখস্থ ছাড়। ভি ইকুয়াল টু আই আর, আর ইকুয়াল টু ভি বাই আই, বিভব ডিভাইডেড বাই তড়িৎ প্রবাহ। তাহলে এর অ্যান্সারটা কি জানো, 26/24, 26/24। তাহলে 26 হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 এ টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই আই, আই আই হচ্ছে এ এ। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 এ টু দি পাওয়ার -2। একক কি, একক হচ্ছে ওহম, রোধের একক ওহম। কি বুঝলা? ঠিক আছে, তাহলে তোমরা এবার আমাকে একটা মাত্রা বের করে দাও তো, তোমরা এবার আমাকে একটা মাত্রা বের করে দাও। 28 নম্বর, তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্য এটা হচ্ছে ই। তড়িৎ প্রাবল্যের সূত্রটা বলে দিই, একক ধনাত্মক চার্জ তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থাপন করলে যে পরিমাণ বল অনুভব করে। বল মানে প্রাবল্য, বিভব মানে কাজ। ঠিক আছে, বল মানে প্রাবল্য আর কাজ মানে বিভব। তাহলে আমাদের লাগবে একক ধনাত্মক চার্জ স্থাপন করলে কি পরিমাণ বল অনুভব করবে। তাহলে তো দেখো তো, কিউ পরিমাণ বল, সরি কিউ পরিমাণ চার্জ স্থাপন করলে অনুভূত বল হয় এফ কোন একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে। তাহলে একক চার্জ স্থাপন করলে কি পরিমাণ বল অনুভব করবে, ঐকিক নিয়ম এফ ডিভাইডেড বাই কিউ। তাহলে তড়িৎ প্রাবল্য এফ ডিভাইডেড বাই কিউ। নাও নিজেরা করো দ্রুত, নিজেরা করো দ্রুত। কি পারা যাবে না? সহজ না? এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই কিউ, এই যে কিউ এটি এ টি। তাহলে সাজিয়ে লিখলে এম এল টি টু দি পাওয়ার -3 এ টু দি পাওয়ার -1। একক কি হবে, তড়িৎ প্রাবল্যের একক। তড়িৎ প্রাবল্য দেখো এখান থেকে দেখলে বোঝা যায়, এফ ডিভাইডেড বাই কিউ। এফ হচ্ছে নিউটন, নিউটন আর কিউ, এফ ডিভাইডেড বাই কিউ, এফ হচ্ছে নিউটন আর কিউ, কিউ হচ্ছে কুলম, তাহলে নিউটন পার কুলম। তারপর দেখো বিভবের আরো একটা একক আমরা লিখতে পারি, ডাব্লু, ডাব্লু হচ্ছে কাজ, জুল। ঠিক আছে, জুল ডিভাইডেড বাই কিউ, তাহলে জুল পার কুলম, এটাও কিন্তু বিভবের একটা একক। কি ক্লিয়ার? এই দেখো অনেকে করে ফেলছে, গুড, ভেরি গুড, খুব সুন্দর। 29 নম্বর, আপেক্ষিক রোধ। বিশাল কঠিন জিনিসটা, আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধকে রো দিয়ে লেখা হয়, জানো তো? আপেক্ষিক রোধ রো। আপেক্ষিক রোধের সূত্র মনে আছে? কোন পরিবাহীর রোধ এটা নির্ভর করে হচ্ছে দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক, আর কনস্ট্যান্ট হিসাবে রো, আপেক্ষিক রোধ। তাহলে রো ইকুয়াল টু আর এ ডিভাইডেড বাই এল, আর এ ডিভাইডেড বাই এল, রোধ ক্ষেত্রফল, পরিবাহী তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর পরিবাহী তারের দৈর্ঘ্য লেন্থ। আর এই যে রোধের মাত্রা বের করছো,
এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি এ টু দি পাওয়ার মাইনাস টু, আর এ হচ্ছে এল স্কোয়ার আর এল। তাহলে কি হচ্ছে দেখো, এল স্কোয়ার এল হচ্ছে উপরে 4টা নিচে একটা, ভাগ হয়ে উপরে থাকবে 3টা। তাহলে এম এল থ্রি টি টু দি পাওয়ার মাইনাস থ্রি এ টু দি পাওয়ার মাইনাস টু। একক কি হবে, একক হচ্ছে ওহম মিটার, এই যে দেখো ওহম মিটার, আর ওহম মিটার স্কোয়ার ডিভাইডেড বাই মিটার, কাটাকাটি করে কি ওহম মিটার, বুঝছো? এটা হচ্ছে আপেক্ষিক রোধের। এবার আসো 30 নম্বর, ধারকত্ব। ধারকত্ব ক্যাপাসিটেন্স ছিল মনে হয় 19 একটু ছিল। ক্যাপাসিটেন্স ধারকত্ব, এটাকে সি দিয়ে প্রকাশ করা হয়। কাকে বলে? এটা হচ্ছে একক বিভব পার্থক্যে সঞ্চিত চার্জের পরিমাণকে, একক বিভব পার্থক্যে সঞ্চিত চার্জের পরিমাণকেই বলা হয় ধারকত্ব। ভি বিভব পার্থক্যে সঞ্চিত চার্জ যদি হয় কিউ, তাহলে একক বিভব পার্থক্যে সঞ্চিত চার্জ হবে কিউ ডিভাইডেড বাই ভি। তুমি যদি মনে করো ভাই সূত্রগুলো কি এখন মুখস্থ করা লাগবে, কোনো দরকার নেই। এই সূত্রগুলো তোমার মুখস্থ করা লাগবে না, সূত্রগুলো তোমার মনে অটোমেটিক্যালি থাকবে। ঠিক আছে, জাস্ট খালি ওয়েট করো, সময়ের ওয়েট করো, সূত্রগুলো মুখস্থ করা লাগবে না তোমাকে। জাস্ট আমি শিখাচ্ছি, অনেকে ঢুলে ঢুলে এই মাত্রাগুলো মুখস্থ করে, ভাই এত কঠিন কঠিন মাত্রা, বড় বড় মাত্রা, এগুলো মুখস্থ না করলে ভুলে যাবো। এগুলো মুখস্থ করা যাবে না, এগুলো মুখস্থ করলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। মুখস্থ করলে প্রথম কথা হচ্ছে মনে থাকবে না, আর মুখস্থ যদি করতে যাও ফিজিক্সের চেয়ে কঠিন সাবজেক্ট আর কোনোটা মনে হবে না। তাহলে মুখস্থ বাদ, কোনো পড়া মুখস্থ করে না, ফিজিক্সের কোনো পড়া মুখস্থ করে না, সবই বুঝে বুঝে এবং সব কিছুই ম্যাথমেটিক্যাল হিসাব প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে। তাহলে ধারকত্বের ডেফিনেশন হচ্ছে একক বিভব পার্থক্যে সঞ্চিত চার্জ, দ্যাট মিনস কিউ ডিভাইডেড বাই ভি। এবার বলো তো কিউ এর মাত্রা জানো কিনা, 25 নম্বর। বিভবের মাত্রা জানো কিনা, 26 নম্বর। তাহলে এই যে এইটাকে এইটা দিয়ে ভাগ দিলেই কাজ শেষ। তাহলে এটি ডিভাইডেড বাই এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে দেখো এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তারপরে এল টু দি পাওয়ার মাইনাস টু, এল উপরে চলে গেলে এল টু দি পাওয়ার মাইনাস টু, এ একটা আছে, এ উপরে চলে গেলে, আচ্ছা আগে টি এর হিসাবটা করি। তাহলে টি টু দি পাওয়ার মাইনাস থ্রি উপরে চলে গেলে প্লাস থ্রি, তাহলে 1 + 3 4, আর এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান উপরে চলে গেলে প্লাস ওয়ান হবে, তাহলে এ টু দি পাওয়ার 1 + 1 2। এটা হচ্ছে মাত্রা, ঠিক আছে? এটা হচ্ছে ধারকত্বের মাত্রা। ধারকত্বের একক কি? বিজ্ঞানী ফ্যারাডের নাম অনুযায়ী ধারকত্বের একক হচ্ছে ফ্যারাডে, এফ। এফ হচ্ছে ধারকত্বের একক, বুঝছো? এইবার আসো একটা মাত্রা আমরা হিসাব করব, সেটা হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি। ধারকে সঞ্চিত শক্তি, তোমাকে আমি সূত্র লিখে দিব, তুমি ধারকের সঞ্চিত শক্তির মাত্রাটা বের করবা। ধারকের সঞ্চিত শক্তিকে ইউ দিয়ে লেখা হয়, সঞ্চিত শক্তিকে ইউ দিয়ে লেখা হয়। সূত্রটা হচ্ছে হাফ সি ভি স্কোয়ার, এটা হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি, হাফ সি ভি স্কোয়ার। নাও মাত্রাগুলা বের করো, ধারকের সঞ্চিত শক্তি হাফ সি ভি স্কোয়ার, মাত্রাগুলা বের করো দেখি। হাফের কোনো মাত্রা নাই, হাফ বাদ। সি এর মাত্রা আছে এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এল টু দি পাওয়ার মাইনাস টু, টি টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 2। ভি স্কোয়ার, ভি কোথায়? বিভব, এই যে বিভব। তাহলে এর বর্গ, দেখো কি বিশাল কথাবার্তা, এম স্কোয়ার, দেখো এটার বর্গ ভালো করে বুঝিও, এটার বর্গ লেখা বাদ দিয়ে বোর্ডে দেখো, এটার বর্গ, তাহলে এম এর পাওয়ার 2, টি এর পাওয়ার 4, বর্গ করলে কি হয়? এই যে এটার যদি বর্গ করা হয় তাহলে কি হয়? পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে। এটার যদি বর্গ করা হয় তাহলে 2 × 2 4, টি টু দি পাওয়ার মাইনাস 3 × 2 টি টু দি পাওয়ার মাইনাস 6, টি টু দি পাওয়ার মাইনাস 6, তারপরে এ টু দি পাওয়ার মাইনাস 1 × 2, তাহলে এ টু দি পাওয়ার মাইনাস 2। এবার বোর্ডে দেখো, দেখো এটার মাত্রা দেখো, এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এম টু দি পাওয়ার 1, এম টু দি পাওয়ার মাইনাস 1 যোগ এম টু দি পাওয়ার 2, মাইনাস 1 + 2, এম একটা, এল টু দি পাওয়ার মাইনাস 2, এল টু দি পাওয়ার কই, সরি এখানে টি লিখে ফেলছি, এখানে টি লিখে ফেলছি, সরি, এটা এল হবে, এটা এল হবে, সরি।
এল টু দি পাওয়ার মাইনাস টু, এল টু দি পাওয়ার ফোর, মাইনাস টু প্লাস ফোর, এল টু দি পাওয়ার টু, বুঝলা? টি টু দি পাওয়ার ফোর, টি টু দি পাওয়ার মাইনাস সিক্স, টি টু দি পাওয়ার মাইনাস টু, এ টু দি পাওয়ার টু, এ টু দি পাওয়ার মাইনাস টু, এ টু দি পাওয়ার জিরো মানে বাদ। তাহলে কি হইল? এম এল টু দি পাওয়ার টু, টি টু দি পাওয়ার মাইনাস টু। বুঝতে পারছো? তিনের বর্গ নয় হয় না, না তিনের বর্গ নয় না, পাওয়ারে গুণ হয়, পাওয়ারে গুণ হয়। ঠিক আছে, এখানে এটার বর্গ করলে, বুঝছো, এটার বর্গ যদি করা হয় তাহলে পাওয়ারে গুণ হবে, 2 গুণ 2 4 হবে না, 3 গুণ মানে 3 তেরোকে 9 হবে না, 3 গুণ 2 6 হবে, মাইনাস 6 হবে, বুঝছো? ঠিক আছে, একটু 9 10-এ গ্যাপ দিয়ে আসছো কিন্তু, তাহলে এটা বুঝতে হবে। কি ক্লিয়ার? তাহলে এম এল টু দি পাওয়ার টু, টি টু দি পাওয়ার মাইনাস টু। ঠিক আছে, এইবার একটা জিনিস দেখো, মজার ব্যাপারটা তোমার বলি। ধারকের সঞ্চিত শক্তির মাত্রা চাইছে, তুমি কি করলা? বের করলা। ধারকের সঞ্চিত শক্তির মাত্রা তুমি হিসাব নিকাশ করে বের করে বললা। জানো, আমাকে যদি ধারকের সঞ্চিত শক্তির মাত্রা বের করতে দিত, আমি বের করতাম না। আমি ধারকের সঞ্চিত শক্তির মাত্রা অপশন দেখে এটা দাগাই দিয়ে চলে আসতাম, বের করতাম না। কেমনে? এটাই হচ্ছে মজার। ধারকের কি এটা? সঞ্চিত শক্তি। তো শক্তি মানে তো কাজের মাত্রা, শক্তির মাত্রা, যে শক্তি বলুক, ধারকের সঞ্চিত শক্তি, বিভব শক্তি, তড়িৎ শক্তি, যাই বলুক, ঠিক আছে, চৌম্বক শক্তি, যে কোনো ধরনের শক্তির কথা বলুক, ঠিক আছে, শক্তির মাত্রা তো এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস টুই হবে, এবং তাই হয়েছে। বুঝছো? দেখো কত হিসাব নিকাশ করে আমরা বের করছি, কি কঠিন একটা হিসাব, হ্যাঁ, কি বিশাল একটা হিসাব, কিন্তু তারপরও দেখো মাত্রাটা শক্তির মাত্রায় আসছে। এটাই হচ্ছে মজার। কি ক্লিয়ার? এটাই হচ্ছে মজার। এই হাফ কই, অনেকে একজন জিজ্ঞেস করছে হাফ কই, হাফের সাথে মাত্রার কি সম্পর্ক? হাফের কোনো মাত্রা আছে? ধ্রুবকের সাথে, এই যে ধ্রুবক সংখ্যার সাথে মাত্রার কোনো সম্পর্ক নেই। তাহলে এই যে হাফ বাদ, ওটার সাথে তো মাত্রার সম্পর্ক নেই। এখানে হাফ দিলেই কি না দিলেই কি, হাফ কি কখনো মাত্রা হইতে পারে? এই কারণে মাত্রার হিসাবে হাফ রাখবেন। বুঝতে পারছো? মাত্রার হিসাবে হাফ লাগবে না। কি বুঝলা কিনা? 24 নম্বরে প্রবলেম। 24 নম্বর কোনটা? 24 নম্বর তো তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ কিসের প্রবলেম? কি ক্লিয়ার? তাহলে দেখো, এগুলা যদি কাউকে দেখানো হয়, বলা হয় উইদাউট হিসাব নিকাশ যদি বলা হয়, তাহলে তার দেখবা মাথা চক্কর দিছে, যে কি ব্যাপার, এগুলা কেমনে মনে রাখা যাবে? তো মনে রাখতে হবে না, মুখস্থ করতে হবে না, তুমি শুধু হিসাবটা পারবা। ঠিক আছে, যাই দিক, যে ভাই আমি হিসাব করে বলে দিব মাত্রা কত, যাই দেওয়া হোক, যত কঠিন জিনিস আসুক, আমি তোমাকে বইয়ের সবচেয়ে কঠিন কঠিন জিনিসগুলো করাই দিলাম। তাহলে যত কঠিন জিনিসই দেওয়া হোক, তুমি মাত্রা খুব সহজে নির্ণয় করতে পারবা। এইবার শোনো, আজকে এতটুকু পর্যন্তই পড়াবো, কিন্তু একটা হোমওয়ার্ক দিয়ে দিব, সেইটা তোমাদের বাসায় করতে হবে। আমি কয়েকটা রাশি, কয়েকটা ধ্রুবক, এদের মাত্রা মানে নাম বলে দিচ্ছি, সূত্র বলে দিচ্ছি, তোমার মাত্রা বের করতে হবে। এটা তোমার কাজ, বাসায় এটা তোমার কাজ। কি ক্লিয়ার? তাহলে চলো দেখি একটু, তোমাকে কয়েকটা হোমওয়ার্ক দেওয়া হোক, বেশি দিব না, কয়েকটা হোমওয়ার্ক। 1, মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা বের করবা। মহাকর্ষীয় ধ্রুবক হচ্ছে জি। মাত্রা বের করার জন্য পর্যাপ্ত সূত্র আমি তোমাকে দিয়ে দিচ্ছি। F = G m1 m2 / d²। তারপরে 2 নম্বর, সুপ্ত তাপ। সুপ্ত তাপ, তো সুপ্ত তাপ, এটার মাত্রা বের করবা। Q = mLF। তো সুপ্ত তাপ কোনটা? সুপ্ত তাপ হচ্ছে LF। সুপ্ত তাপ বা লীন তাপ, এটা হচ্ছে LF। সূত্রটা লিখে দিই, Q = mLF। তারপরে ধরো 3 নম্বর। 3 নম্বর হচ্ছে পৃষ্ঠটান। পৃষ্ঠটান, পৃষ্ঠটানকে টি দিয়ে লেখা হয়, টি। তাহলে T = F / L। T = F / L। পৃষ্ঠটান T = F / L, বুঝছো? তারপরে 4 নম্বর,
কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ এটাকে এল দিয়ে প্রকাশ করা হয়। সূত্র লিখে দিচ্ছি, এল ইকুয়াল টু এম ভি আর। 5 নম্বর টর্ক, টর্কের মাত্রা তুমি আজকে করে দিছি, তুমি আবারও বের করবা। টর্কের সূত্র এটা ব্যবহার করবা, আই আলফা, টর্ক ইকুয়াল টু আই আলফা। ঠিক আছে, তারপরে 6 নম্বর তাপধারকত্ব। তাপধারকত্ব, তাপধারকত্ব হচ্ছে সি, সি এর সূত্র সি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই টি। টি হচ্ছে টেম্পারেচার, তাপমাত্রা। হ্যাঁ, এটা বের করবা। 7 নম্বর বোলজম্যান ধ্রুবক, বোলজম্যান ধ্রুবক, বোলজম্যান ধ্রুবক কে, পিভি ইকুয়াল টু কেটি। ঠিক আছে, পিভি ইকুয়াল টু কেটি। পি কি প্রেসার, চাপ, চাপ। ভি কি আয়তন, টি কি টেম্পারেচার, তাপমাত্রা। এই কে এর মাত্রা বের করবা। তাহলে আমি তোমাকে কয়েকটা রাশির নাম বলে দিলাম এবং তার সূত্র বলে দিলাম, তুমি মাত্রাগুলো বের করবা। বুঝছো, মাত্রাগুলো বের করবা। তাহলে সুন্দর করে একবার দেখে নাও কি কি দেওয়া হয়েছে, দেখে নাও। কি ক্লিয়ার? ওকে ওকে, ডান। ভাইয়া মাথা ঘোরাচ্ছে, মাথা ঘুরাইলে মাথায় 2টা বাড়ি দাও, এই পাশ থেকে একটা বাড়ি দাও, এই পাশ থেকে একটা বাড়ি দাও, তাহলে দেখবা আর মাথা ঘুরাবে না। এবার বাসায় একটু প্র্যাকটিস করবা। শোনো, পড়াশোনা একটু কষ্ট করে করতে হবে, পড়াশোনার কোনো বিকল্প নেই। যে যত বেশি পড়াশোনা করবে, যে যত টেবিলে বেশি সময় কাটাবে, যে খাতা কলমের সাথে যে যত বেশি সময় কাটাবে, তার কিন্তু পরিশ্রমের ফলটা তত মিষ্টি হবে। আর যার পরিশ্রম কম থাকবে, যার মনে করো বই খাতার সাথে সময় কম হবে, তার কিন্তু রেজাল্টও ভালো হবে না। অর্থাৎ রেজাল্ট হচ্ছে পরিশ্রমের সাথে বা পড়াশোনার সাথে সমানুপাতিক সম্পর্ক। কি ক্লিয়ার? তাহলে বলো, তোমাদের এবার কিছু বলার থাকলে এবার বলো। তোমরা পড়ানোর সময় 2টা জিনিস ফলো করবা। পড়ানোর সময় কমেন্ট কম করবা, কারণ পড়ানোর সময় কমেন্ট দেখা হয় না। একটা প্রশ্ন জিজ্ঞেস করা যাবে না। ঠিক আছে, আমার ক্লাসে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করা যাবে না, কয়েকটা কমেন্ট একেবারে নিষিদ্ধ। যে ভাই আর কতক্ষণ পড়াবেন, এই কমেন্ট নিষিদ্ধ। ক্লাস কখন শেষ হবে, এই কমেন্ট নিষিদ্ধ। আর কয়টা ক্লাস লাগবে, এই অধ্যায়ের কয়টা ক্লাস হবে, এই অধ্যায় কবে শেষ হবে, এই সকল কমেন্ট একেবারেই নিষিদ্ধ। বুঝতে পারছো? এই সকল কমেন্ট কোনোভাবেই করা যাবে না, কারণ এই সকল কমেন্ট কোনো ভালো স্টুডেন্ট করে না। এই সকল কমেন্ট কোনো ভালো স্টুডেন্ট করে না। তো এরকম কোনো কমেন্ট করবে না তোমাদের প্রথম দিন, এই কারণে আমি আগে থেকে বলে দিলাম। ওকে, ক্লিয়ার? তোমাদের কমেন্টগুলো লাফাই চলে যাচ্ছে, একটা কমেন্টও দেখতে পাচ্ছি না। এত কমেন্ট করতেছে সবাই, মানে মোবাইল এইভাবে এরকম করতেছে। ঠিক আছে, ওকে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত। আজকে প্রথম দিন, আমরা কিন্তু একটু কম পড়ছি, আজকে অনেক কম পড়ছি। তাহলে নেক্সট দিন কিন্তু আমরা অনেক বেশি পড়বো, বুঝছো? নেক্সট দিন কিন্তু অনেক বেশি পড়বো। তুমি শপথ করো যে পড়া জমায় রাখবা না। ঠিক আছে, আজকে থেকে তুমি শপথ করো তুমি পড়া জমায় রাখবা না। তোমাদের মধ্যে এখানে যতজন স্টুডেন্ট এখন আছো, তোমরা তো এখন প্রথম থেকেই যুক্ত, অনেক স্টুডেন্ট যে প্রথম থেকেই যুক্ত আছো। তোমাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে তোমরা একেবারে শুরু থেকে যুক্ত আছো। এটা যে কত বড় প্লাস পয়েন্ট তোমার জন্য তুমি কল্পনাও করতে পারবে না। কিন্তু এরপরে অনেক স্টুডেন্ট যখন যুক্ত হবে, ইভেন দেখবা সাইকেল 1, সাইকেল 2, সাইকেল 3 শেষ হয়ে যাচ্ছে, তারপরে স্টুডেন্টরা এসে সাইকেল 1, সাইকেল 2, সাইকেল 3-তে যুক্ত হচ্ছে। মানে সময় নাই, অনেক পরে খোঁজ পাইছে, অনেক পরে এসে যুক্ত হয়েছে। তারপরে জাস্ট খালি আফসোস, ইস কেন এই ক্লাসগুলো আগে পাইলাম না। এই আফসোসটা কিন্তু তোমাদের করতে হবে না। তাহলে তোমরা অনেক আগানো না, তাহলে তুমি সেই জিনিসটার মূল্যটা তোমার বুঝতে হবে।
ঠিক আছে? ধরো অনেক মানে কিছু স্টুডেন্ট অনেক পরে যুক্ত হইলো, অনেক পরে যুক্ত হয়ে সে যে আফসোসটা করবে, তোমার তো আর সেই আফসোসটা করা লাগবে না। সে অনেক পরে যুক্ত হয়ে অনেক বেশি ইফোর্ট দিয়ে তোমাকে যদি ধরে ফেলে, তাহলে তোমার কি কোনো লাভ হইলো বলো? তাহলে তুমি তার থেকে আগানো থাকতে হবে না তোমার? তাহলে এই কারণে কি করতে হবে? তোমার পড়া ফেলে রাখা যাবে না, তোমার নিয়মিত পড়াশোনা করতে হবে, নিয়মিত প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? পড়াশোনার কোনো বিকল্প নেই। তো আমরা ক্লাসে যা করাবো এবং আমরা যে প্র্যাকটিস শিট দিব, এইটা অনলাইন অফলাইনের বেস্ট। বুঝছো? তুমি আরও কয়েকটা দিন গেলে তুমি বুঝতে পারবা তুমি বাংলাদেশের বেস্ট এডুকেশন প্ল্যাটফর্মে তুমি আসো। বুঝছো? এটার মনে করো আমরা চেষ্টা করি যে আমরা সবার থেকে ভালো কোয়ালিটি কন্টেন্ট দেওয়ার। তো তুমি সেই জিনিসটা পাচ্ছ, তোমার সেই জিনিসের মূল্যটা বুঝতে হবে। কথা কি বুঝছো? তাহলে মূল্যটা বুঝে সেই অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। নিজের দায়িত্ব নিজে নিতে হবে। এখন তোমার মা বাবা, তোমার প্রাইভেট টিউটর তোমার পিছনে লেগে থাকবে না। তোমার নিজের গরজে, নিজের ইচ্ছায়, নিজের ভবিষ্যৎ চিন্তা করে তোমার পড়তে বসতে হবে। ঠিক আছে? তাহলে চলো আজকে আমরা টাটা বাই বাই বলি। কি ক্লিয়ার? কোন বই কিনবা? বাজারে একটা বই, বোর্ড বই যেটা পাওয়া যায়, একটা ভালো বই দেখে কিনে নিও। ঠিক আছে? ওকে, গুড নাইট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্ত।